জুনের প্রথম দিনেই আমরা এটা এটা দর্শক দেখতে পাচ্ছেন। আর আমি তো ধরেই নিয়েছিলাম, সবাই আমাকে রোজ বলে মেদিনীপুর তো হেরে যাবে, মেদিনীপুর তো হেরে যাবে। তারপরে ঘুরে দেখছি দিলীপ দা বসে আছে উল্টো দিকে। আমি বললাম, আরে দিলীপ দা আপনি এখানে, আমার এমপি বসে আছে। হ্যাঁ, দিলীপ দা ভাবছে। এবার জয়দীপ তো খুব মুডি, জয়দীপও জানে সেটা। এবার ওনার সাপে ফোবিয়া ছিল। হ্যাঁ, আর ওটার দিকে আমি বলেছি, দিদি একটা ছবি তুলতেই হবে শাহরুখের সাথে। না, দিদি ইজ লাইক ভীষণ মাটি সরল টাইপের কনভারসেশন। আচ্ছা, উনি একটু টাচ আপ করেন তো, আমি তোমার জন্য রাত্রিবেলা দরজা খুলে শ্রীলেখার একটা ইচ্ছে ছিল, একদিন কেন আমাকে 1 মিনিটের জন্য জোর করে না না না। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি রয়েছি জুন মালিয়ার সামনে। নমস্কার। জুন মানে যাকে বলে একদম এভারগ্রিন জুন। হ্যাঁ, এভারগ্রিন কিনা জানি না, একদম না, এভারগ্রিন জুন। ওকে আমি যা দেখেছি তাই চিরকাল দেখে যাচ্ছে, ওর মধ্যে কোনো রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, মানে ওর চেহারায় পরিবর্তন দেখতে পাচ্ছি না, যদি ওর কাজে কর্মে ব্যাপক পরিবর্তন হচ্ছে। সে কথা দিয়ে আমরা শুরু করব। এবং ওর আরো নানা দিক আছে। ও মানে শুধুমাত্র তো ফিল্মে বা অভিনয় এটার মধ্যেই থেমে থাকেনি, ও রাজনীতির মঞ্চে একটা বড় ভূমিকা নিয়েছে, সেদিকেও যাব। সব মিলিয়ে দেখা যাক কি ব্যাপারটা উঠে আসে। জুন, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন ধরে এটা প্ল্যান করছি আমরা দুজন, বাট হয়ে উঠছিল না, বাট ফাইনালি হলো। হ্যাঁ, এর মাঝে পাশাপাশি বসে একটা সিনেমাও দেখা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু একটা মানে ওটা হলো বলেই হয়তো এটা। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি, তোমার যে নাম জুন, এটা কি জুন মাসে জন্ম বলে? আমার জুন মাসে জন্ম, 24 তারিখে, 24th of June is my birthday। আর আসলে মা যেটা আমাকে বলেছে, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে, এখনো জিজ্ঞেস করে তোমার নাম জুন কেন। বেসিক্যালি আমার মার বড়দি মানে আমার বড় মাসির একজন আইরিশ বান্ধবী ছিল, তার নাম ছিল জুন। তো সে বড় মাসির সঙ্গে খুব দেখা করতে আসতো, দে ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। তো তখন লাইক মা তখন ছোট, এবং জুন আসছে আজকে জুন আসবে, এরকম যা হয়। তো মা ওই নামটা খুব পছন্দ, ওই মহিলাকে নিশ্চয়ই আমার খুব ভালো লাগতো হয়তো। আর তখনই মা ভেবেছিল যে যদি কখনো মা তো অনেক লং টার্ম ভেবেছিল, আমার মনে হয়, যে ইফ আই হ্যাভ আ ডটার আইল নেম হার জুন অ্যাজ আ নিকনেম। তো যথারীতি আমি হলাম। তো মা প্রথম দিনই she started calling me জুন, থিঙ্কিং যে পরে স্কুলে যখন যাবে তখন একটা অন্য নাম। হ্যাঁ, আমাদের তো কোট আনকোট বাঙালিদের হয় না, একটা ডাকনাম, একটা ভালো নাম। এটাও নর্থ ইন্ডিয়ানরা বোঝে না খুব একটা, ওরা বলে ডাকনাম ভালো নাম আবার কি। তো তোমার মার যে ইচ্ছেটা পূর্ণ হয়েছিল, কবেকার ইচ্ছা আর কবে পূর্ণ হলো? তো তারপরে যা হলো যে যখন আমি স্কুলের যখন সময় এলো, তখন এত সবাই মিলে এইটা দাও সেটা দাও, এই নামটা ভালো সেই নামটা ভালো, মানে প্রচুর নাম, সুনায়না, তারপরে তোমার সুকন্যা, সুনায়না, তারপরে আঁখি, মানে যেহেতু বড় চোখ সেই জন্য ওই সব যা হয় না রিলেটিভরা সবাই একটা করে নাম মানে দিতে থাকলো। তারপরে এত কনফিউশন হয়ে গেল যে তখন ওর মা আর বাবা ডিসাইডেড জুনই করে দাও। I stuck to June and I'm still stuck with June, but আমার জুন নামটা খুব ভালো লাগে। হ্যাঁ, ভীষণ স্ট্যান্ড আউট করে। ইয়েস, একদম জুন বললে মানে ভুলবেও না কেউ কখনো। আর জুনটা খুব, আর জুনের প্রথম দিনেই আমরা এটা দর্শক দেখতে পাচ্ছেন, সুতরাং এটা একটা মজারই ব্যাপার। হ্যাঁ, তোমার দিন আছে, তোমার দিনে মানে তোমার মাস এটা আর কি। হ্যাঁ, তো আমি আরেকটা কথা তোমার কাছে জানতে চাইছি, আমার খুব ইচ্ছে। জুনের একটা মিনিং আছে। জুন অ্যাকচুয়ালি derives from a Greek word, Juno, who is the Greek goddess. মানে আমাদের যেমন ইন্দ্র, ইন্দ্রাণী, রাজা রানী স্বর্গে আমাদের দেবদেবীর মধ্যে,
সেরকম গ্রিক মাইথোলজিতে জিউসের বউ হচ্ছে জুন। জুন। অ্যান্ড জুনো ইজ, যার জন্য ইংল্যান্ডে তুমি দেখবে জুন মাসে সবার বিয়ে হয়। ফার্স্টলি ইটস আ ভেরি গুড মান্থ ইন ইংল্যান্ড ফর আ চেঞ্জ, ওখানে বৃষ্টিটা কম হয়, It's a summer. summer month. Plus, Juno is also a deity of fertility. তো সেই জন্য, yeah, so from Juno to June. জুনো। ও বাবা, তোমার নামের একটা মাহাত্ম্য আছে, সেটা ঠিক। আচ্ছা, তুমি এখন কত, মানে তুমি একেবারে প্রথমে জিজ্ঞেস করছি, তুমি তো অভিনয় থেকে একটু সরে আছো। না, সরে নেই, দেখো কাজ করতে গেলে তোমাকে না, না, করতেই আমি হবে। বলছি, আমি কোনোদিনই অভিনয় থেকে সরিনি বা সরবো না, এখনো কাজ করব, তার জন্যই আমার এত কিছু। সো যখন আমি বিধায়ক হলাম 21-এ, আমি কিন্তু তখন সাজের বাতি করছিলাম, এবং আমাকে তখন দিদি বললেন যে তখন একটু 21টা তো ভীষণই একটা টাফ ইয়ার ছিল, খুব টাফ, ইট ওয়াজন্ট ইজি। অনেকে সরে গেছিল দিদির পাশ থেকে, সবাই ভেবেছিল একটা হয়তো চেঞ্জ আসবে। তো যা হয়, গুড ওয়েদার ফ্রেন্ডস, ব্যাড ওয়েদার ফ্রেন্ডস তো থাকে। তো তখন দিদি আমাকে নিজে বলেছিলেন, আমি কোনোদিনই মেন স্ট্রিম পলিটিক্স জয়েন করতে চাইনি, সিরিয়াসলি আই ডিডন্ট ওয়ান্ট টু। চাইলে আমি 2011-তেই করতে পারতাম, বাট ঠিক আছে, আমার দিদিকে ভালো লাগে, সেই দিক থেকে দিদিকে সাপোর্ট করা। 2011-তে আমি আর সোহমই মনে হয়, আমার আর হরদা ছিলাম যারা একদম সামনে এসে ক্যাম্পেনিং করেছিলাম। তখন আমাকে অনেকেই বলেছিল যে দেখ, তুই যাচ্ছিস, এতটাও যাওয়া উচিত নয়, যদি কিছু হয়ে যায় তখন তোর প্রবলেম হয়ে যাবে। না, ঠিক আছে, যদি কিছু হয়ও তখনও প্রবলেম হবে না। আর এখন ইফ I want to support this woman because for whatever reason আমার মনে হয় যে অনেক স্ট্রাগল, অনেক কিছু করার পর দিদি এই জায়গায় এসেছেন, এবং ওনার তো কোনো পার্সে গডফাদার ছিল না, খুবই গ্রাসরুট থেকে উনি উঠে এসেছেন। ওনার একটা আলাদা স্ট্রাগল আছে। দেখো, যারা ক্রিটিসাইজ করে তারা ক্রিটিসাইজ করবে, তোমাকেও করে, আমাকেও করে, সবাইকে করে। তো ক্রিটিসিজমের তো কোনো এন্ড নেই, but there's always good criticism and bad criticism. So then I told my friends and even my family members যে I will support this lady come May what. তখন থেকে আমার দিদিকে সাপোর্ট করা শুরু হয় 2011 থেকে। তো তারপর তো এখন তো তখন আমি ছিলাম আর সোহম, যাকে আমি বিট্টু বলি, কারণ সোহম আমার কাছে বিট্টু। আচ্ছা, তখন কি তাপসদা ছিলেন? তাপসদা ছিল, অফকোর্স, তাপসদা তো একদম প্রথম থেকে। তাপসদা তো মনে হয় সেই 98 পর, হ্যাঁ, তাপসদা, নয়নাদি, এরা সব আগে, হ্যাঁ, ওরা দুজন তো অনেক ফার্স্ট। প্রথমে মনে হয় তাপসদা, তারপরেই নয়নাদি, তারপরে শতাব্দী হলো। না, আমি বলছি 2011 মানে তৃণমূলের রিজিমটা। বুঝতে পেরেছি আশাটা তো মানে ঐতিহাসিক জয়টা যেটা, হ্যাঁ, তো ওই সময় তোমরা আগের প্রথম থেকে। তো সেই জন্য আমি মানে কোনোদিনও চাইনি যে এরকম টিকিট পাবো, ওইটা আমার থট প্রসেসে ছিল না কোনোদিন। প্রত্যেকবার ইলেকশন হতো, প্রত্যেকবার আমি ক্যাম্পেনিং করে দিতাম ফর এনিথিং, মানে মিউনিসিপ্যালিটি ইলেকশনের জন্য করেছি, পঞ্চায়েতের জন্য করেছি, শিলিগুড়িতে গিয়েছি, যেখানে যেখানে বলা হয়েছে আমি গিয়েছি। হ্যাঁ, সেই সময় তুমি কি একটা বললে যে কাজটা করছিলে, সেটা তো তারপরে 21-এ যখন দিদি বললো, তখন আমি সাজের বাতি করছিলাম, এখান থেকে স্টার জলসায়। সাজের বাতি ওয়াজ আ ভেরি পপুলার সিরিয়াল। মানে কতটা পপুলার সেটা আমি যখন ক্যাম্পেনিং করতে গেলাম তখন আমি বুঝলাম আরো বেশি করে, এবং আমি সিদ্ধাদি, সানি আর ওদেরকে বলেছিলাম যে তোদের কোনো ধারণা নেই তোমাদের যে কতটা পপুলার এই সিরিয়ালটা। ভয় তো আমি বলতে পারছি না, কি বলবো, চ্যানেলকে কি বলবো। এবার দিদিও চাপ দিয়েছে, দিদি বলছে আমি কোনো কিছু শুনতে চাই না, তোমাকে এবার লড়তে হবে ইলেকশনে। আমি দিদিকে বলছি না দিদি, ছেড়ে দাও, ইটস নট মাই কাপ অফ টি। দিদি ধমক দিও না, এবার করতে হবে। এবার ব্যাস, এবার আমি ভাবছি স্নিগ্ধাদি আর চ্যানেলকে আমি কি বলবো, ওদেরকে কি বোঝাবো, ইটস আ রানিং সিরিয়াল। আমি না ভয়ে ভয়ে
নট দ্য অ্যাক্টর সানি বাট দ্য আদার সানি, যে স্নিগ্ধাদির কো প্রডিউসার, ওকে আমি সবার আগে ফোন করেছি, সানি এরকম এরকম হয়ে গেছে, কি করবো বল দেখি। সানি বলে দাঁড়া আমাকে ভাবতে দাও বলে তারপরে আমাকে ফোন করে বলছে যে তুমি আগে চ্যানেলকে বলো। আমি চ্যানেলকে বললাম, তো চ্যানেলে ওরা বলছে ঠিক আছে দেখ, তুমি স্নিগ্ধাদিকে বলো। স্নিগ্ধাদিকে একদিন আমি খুব সকালে একটা মেসেজ করেছি রাতে, বলছি স্নিগ্ধাদি আমাকে সকালে ফোন করে জানো না, এবার তো মানে প্রচন্ড বকতে বলবে যে ইরেসপন্সিবল, এটাই শুনতে হবে। তো স্নিগ্ধাদি বলে শোনো, আই এম ভেরি প্রাউড অফ ইউ। ও মা, জাস্ট দি অপোজিট। আমি বললাম যে স্নিগ্ধাদি আই এম রিয়েলি সরি, বাট আই প্রমিস ইউ যে যেদিনকে আমার ক্যাম্পেনিং শেষ হবে, মানে আমার ভোটিংটা শেষ হয়ে যাওয়ার, আমার একদম ফার্স্ট ফেজে পড়েছিল, আর আমি তো ধরেই নিয়েছিলাম, সবাই আমাকে রোজ বলে মেদিনীপুর তো হেরে যাবে, মেদিনীপুর তো হেরে যাবে, আমি ধরে নিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে, ও তো আমি ফিরে আসবো। আমি স্নিগ্ধাদিকে বলছি 17 দিন পর তুমি আমাকে ফ্লোরে পাবে, যতদিন আবার তুমি যেদিনকে আমার কাউন্টিং হবে ওই দিনটা ছেড়ে দিও, আবার তার 2 দিন পরে আমি চলে আসবো। আমি শুটিং কোনো মতেই আমি, স্নিগ্ধাদি বলে 17 দিন তো আমি ম্যানেজ করে নেবো, ইউ ডোন্ট ওয়ারি। অ্যান্ড দে রিয়েলি ডিড। অ্যান্ড তারপরে আমি আবার ভোট টোট করে আমি চলে এলাম, সবাই বলতো কি হবে, হ্যাঁ তুমি জিতে যাবে, তুমি টেনশন নিও না। ইট ওয়াজ সো সুইট, ইট ওয়াজন্ট আ কেক ওয়াক। মানে আমাকে আইপ্যাক থেকে রোজ সন্ধ্যাবেলা এসে কাঁচু কাঁচু মুখ করে আমার দিকে, আমি মানে ওই গরমের মধ্যে সকাল 6টা থেকে রাত 10টা অব্দি ক্যাম্পেনিং করে ঘরে ঢুকে যায়, স্নানটা করে বসে ওরা আসতো, হ্যাঁ মিটিং এসে আমাকে বলতো ম্যাম you know it's still very minus and this and the other. আমি তারপরে আমার টিএমসি যে ছাত্র পরিষদের ছেলেগুলো আমায় হেল্প করছে, আমি ওদের বললাম যে শোন আমি আর এটা নিতে পারছি না ভাই, আমার খুব ডিপ্রেশন হয়ে যাচ্ছে। আইপ্যাক কি বলতো যে এটা ঠিক মতো হচ্ছে না, হচ্ছে না, মানে তুমি এখনো হেরে যাওয়ার চান্সেস হাই, ও তোমাকে ইয়ে করতো একটুখানি। হ্যাঁ, এবার হেরে যাবো শুনতে শুনতে, আমার মনের মধ্যে ছিল যে আমি আমার 200% দেবো, 17 দিন আমাকে জাস্ট জনসংযোগটা বাড়িয়ে যেতে হবে, সবার কাছে পৌঁছে যেতে হবে, তারপরে যা হবে ঈশ্বর দেখবেন। হ্যাঁ, আমি আমার অনেস্টি আর ইন্টিগ্রিটির সঙ্গে করবো, তারপরে মানুষের ওপর আমি ছেড়ে দেবো। তো তারপরে যখন তো হয়ে গেল, পোল হয়ে গেল, আমি চলে এলাম, শুটিং শুরু করে দিয়েছি। যেদিনকে পোল হয়ে গেল সেদিনকে আমাকে বললো সবাই যে না 2000 ভোট হলেও তুমি জিতে যাবে। আমি বললাম শোনো, আমি যদি একটা ভোটেও জিতি সেটাও জিত। তো যাই হোক, আমি সাজের বাতি তো ফুল ফ্ল্যাজে শুটিং শুরু করে দিলাম, সবাই আমাকে রোজ খুব এন্থু দিত, দিদি জিতে যাবে, কি খাওয়াবে বলো খালি। দেন ফাইনালি দ্য ডে কেম, অ্যান্ড যারা বলেছিল যে, যারা ভেবেছিল যে আমি একদম হেরে যাব, যারা ভেবেছিল যে 2000 ভোটে জিতলেও জিত, সেখানে আমি প্রায় 25,000-এর ওপর লিড নিয়ে আমি জিতেছিলাম, which is something which I couldn't believe also, যে মানুষ এত সুন্দরভাবে তোমাকে অ্যাকসেপ্ট করেছে। সো তো তারপরে আমি বিধায়ক হওয়ার পর আমি যেটা প্যাটার্নটা ক্রিয়েট করেছিলাম যে দেখো 7 দিনে 7 দিন তো শুটিং হয় না, তো আমি যেদিনকেই শুটিং করতাম না বা আমার যদি কোনো কাজ থাকতো তখন আমি স্নিগ্ধাদিকে আগে থেকে বলে দিতাম, এবং ওই মানডে টিউসডে ওয়েডনেসডে বা ওয়ান ডে ওয়েডনেসডে থার্সডে এরম করে স্নিগ্ধাদি একটা প্যাটার্ন করে দিয়েছিল। তো সেই জন্য আমি মেদিনীপুর চলে যেতাম, কারণ আমি বলেই দিয়েছিলাম স্নিগ্ধাদিকে যে তোমার খুব চাপ হতো না? খুব না, কারণ আমি ওই মিথটাও ভাঙতে চেয়েছিলাম যে একজন অভিনেত্রী বা অভিনেতা বা আমাদের যে এই অন্য ফিল্ড থেকে যারা আসে তাদেরকে একটা মানে ব্র্যান্ডেড করে দেওয়া হয় যে তারা কাজ করবে না, এরা পপুলার বলে না, এরা পপুলার বলে এরা আমাদের কোনো পলিটিক্যাল কাজ করবে না বা মানুষের কোনো কাজ করবে না, কেন্দ্রতে আসবে না, বিধানসভায় আসবে না, এরা নিজেদের লাইফে ফিরে যাবে। ওই মিথটা আমি ভাঙতে চেয়েছিলাম। সেই জন্য আমার যতই কষ্ট হোক, এবং আমার ফ্যামিলি থেকেও বলে দিয়েছিল যে তুমি এটা করছো, মানে সবাই বলে যে যে কাজটা করবে সেটা রেসপন্সিবিলিটি নিয়ে করবে। তো যার জন্য কষ্ট হয়েছে, হয়নি তা বলবো না, বাট অভ্যেস হয়ে একটা জিনিস করতে অভ্যেস হয়ে গেছিল। এখন আমার জন্য মেদিনীপুর যাওয়াটা মানে কোনো ব্যাপার না, হ্যাঁ গাড়িতে উঠে পড়ে চলে যাই, হ্যাঁ মানে সত্যি কোনো ব্যাপার। এখন ওইটা ভেঙে গেছে যে আমাকে যে অতটা ট্রাভেল করতে হচ্ছে, সাঁতরাগাছিতে এলে পরে আমাকে জ্যামে দাঁড়াতে হয়, অনেক সময় ট্রাফিক থাকে, তো এগুলো আছে। বাট তারপরে বিধানসভা যখন হতো, বিধানসভাতেও আমার অ্যাটেন্ডেন্স খুব ভালো, যার জন্য বিমান দা আমাদের স্পিকার উনি খুব মানে
প্রাউড ফিল করতেন যে হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ড করে। শুধু আমি না, লাভলিও খুব হ্যাঁ বিধানসভাটা সুন্দরভাবে আচ্ছা আচ্ছা করে। করে। হ্যাঁ, সায়ন্তিকাও করছে আমি শুনেছি। তো বিধানসভা থেকে পার্টিসিপেট করা, ওখানে প্রথম বক্তব্য। দিনই আমি ঢুকলাম, আমাদের ফার্স্ট ডে, হ্যাঁ, গভর্নরের স্পিচ হলো। এবার সবসময় গভর্নরের যখন স্পিচ হয় সেটা নিয়ে ডিবেট হয়। হুম যারা আমরা অপোজিশনে যারা থাকে তারা ওটাকে অপোজ করতে পারে, আর যারা আমরা থাকি রুলিং রুলিং পার্টি, তারা অফকোর্স ওনাকে ধন্যবাদ দেন ওই ওনার স্পিচের ওপর। এবার পার্থ চ্যাটার্জি ছিলেন, অরূপ বিশ্বাস, ওনারা বক্সিরা আমাকে এসেই বললো যে শোন, কালকে তুই বলবি। আমি বললাম, আমি বলবো মানে কি? না, তোকে গভর্নরের যে স্পিচ ওটা আবার বলতে হবে। থ্যাঙ্কস। বলতে হবে। আমি বললাম মানে, আমার না মানে ভাবছি যে পুরো আকাশটা আমার ওপর ভেঙে পড়লো। আমি বললাম আমি তো কিছুই জানি না, আমাকে তো শিখতে শিখিয়ে দাও। হবে। হ্যাঁ বলছে কিচ্ছু শিখতে হবে না, দেখ এই যে গভর্নর স্পিচ 3-4 বার ভালো করে পড়ে নি, তারপরে যেখানে তুই যেটা তোর বুঝবি যে এটা, হ্যাঁ এটা এইটা ইউর কমফোর্টেবল স্পিকিং অন, ধর লক্ষ্মীর ভান্ডার এক্সাম্পল, তুই লক্ষ্মীর ভান্ডারটাই বলবি, বলে ওনাকে ধন্যবাদ দিবি এরকম, আর পয়েন্টস বানিয়ে নিবি, এমন করে বলছিল। ওরা তো একদম পুরো আমি না বাড়ি ফিরে এসে আমার বরকে বলছি আমাকে কালকে বলতে হবে। বলছে পড়াশোনা আছে আমার। হোয়াট? না হা করে তাকিয়ে আছে। আমি বলছি যে আমি না একটু প্লিজ এক্সকিউজ মি, আজকে আমাকে আমি একটু প্রিপেয়ার করবো বলে আমি যে সেই ঘরে ঢুকে তালা বন্ধ প্রায়। হ্যাঁ, পরের দিন রেডি টেডি হয়ে একদম গিয়ে আমি ফার্স্ট, মানে সে হয় না স্কুলে যাওয়ার মতো, ফার্স্ট গিয়ে আমি সবাই, কেউ নেই, হ্যাঁ ফাঁকা, যেই 11টা বেজেছে আমি জাস্ট 11:15টার সময় তো দরজা খোলে হাউসের, আমি ঢুকে গেছি। ঢুকে গিয়ে নিজের জায়গাটায় দাঁড়িয়ে না বলছি, আর না সবাই যারা ওখানে অফিসিয়াল যারা থাকে সবাই, মার্শাল থেকে আরম্ভ করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এরা বলছি প্র্যাকটিস করার মতো, হ্যাঁ পুরো স্পিচ যেটা বলবো সেটা বললাম যাতে আমার ওই নার্ভাসনেসটা কাটে। মার্শাল এসে উনি এসে আমাকে বলছেন, আর যারা ওখানে সবাই কাজ করে এসে বলছে হবে হবে তোমার হবে। আর তারপরে তো বলেছি, সবাই ভীষণ প্রেস টেস করেছে, ওই যে আমার ভীতিটা ভেঙে গেল। হ্যাঁ, তারপর থেকে আমরা প্রায়, আর সেইবারে কিন্তু আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম মেয়েরা। আমার পর লাভলি বলেছিল, অদিতি বলেছিল, সো ইট ওয়াজ আ গুড স্টার্ট। এবারেও পার্লামেন্টে গিয়ে যার জন্য আমি তোমার ভয়টা কেটে গেছে। একটা কথা বলি এর মধ্যে, তোমাকে একটু বলি, তোমার পার্লামেন্ট স্পিচ কয়েকটা আমি শুনলাম, যার মধ্যে রেলওয়েজ নিয়ে তুমি দারুণ বলেছো। রেলওয়েজ এর দুবারই বাজেটে ডিমান্ড ফর গ্রান্টস এ বলেছি, গত বছর বলেছি, এবছর বলেছো কত অ্যাক্সিডেন্ট হয়েছে না হচ্ছে ডিটেইলে একদম বলেছো এবং চেয়েছো। কারণ আমার তো খড়গপুর আছে না, মেইন জাংশন, আর আমাদের রেল নিয়ে অনেক সমস্যা আছে। তো আমার রেল নিয়ে বলাটাই আমার মনে হয় যে আমার যারা ধরো আমার লোকসভা কেন্দ্র যারা, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে যে বলছে, নিশ্চয়ই অ্যাটলিস্ট বলছে। তো কি হবে আমি জানি না, কিন্তু আই মাস্ট থ্যাঙ্ক দিদি যে এটার একটা ওই স্কুল থেকে কলেজ ওরকম একটা তোমাকে, হ্যাঁ উত্তরণটা আছে। হ্যাঁ, কারণ তাও 3 বছর ছিলাম, তো 3 বছরে আমি পুরোটাই শিখে গেছি যে কি করে 0 আওয়ারে বলতে হয়, কি করে মেনশন করতে হয়, কি করে ডিবেটে ডিসকাশন করতে হয়। কারণ আমি অনেক ডিবেটে পার্টিসিপেট করেছি, বিধানসভাতে রুলস গুলো শিখে গেছি, শিখে আমি ওখানে গিয়েছি। সুতরাং আমার ওখানে গিয়ে এখন অসুবিধাটা হচ্ছে। দিদি সঙ্গে তোমার এমনি ব্যক্তিগত যে স্তরে আমরা জানি তুমি ভীষণ ক্লোজ, হ্যাঁ হ্যাঁ, তো সেটা একটু একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো। দিদি তো ভীষণ ব্যস্ত মানুষ, উনি এতটাই ব্যস্ত থাকেন যে মানে ওনাকে বিরক্ত করতে খুব একটা, মানে দিদির সঙ্গে যখন দেখা হয় তখন ভীষণ গল্প, মানে দিদি তো এমনি গল্প করতে ভালোবাসে। তো যেমন আমরা না, দিদি ইজ লাইক ভীষণ সরল টাইপের কনভারসেশন। হ্যাঁ, কি খাচ্ছ, এটা খেতে ভালো লাগে, এটা খাও, এটা রোগা হয়ে আছো, মানে খুবই অন্য রকমের উনি। এবং
আন্তরিক এবং ঘরোয়া। ভীষণই আন্তরিক, যেমন দেবকে বলছে দাড়িটা কবে কাটবে, তারপরে নিজেই বলছে না না ওর তো সিনেমা করছে না ডাকাতনি, সেই জন্য দাড়িটা রাখতে হয়েছে। হ্যাঁ, এই মন্দির, জগন্নাথ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ। তো ভীষণ রোদের মধ্যে। তোমারই কনস্টিটিউয়েন্সি তো? না, আমার পাশে, ওটা কন্টাই। কন্টাই, আচ্ছা। বাট আমার এগরা আছে which is like just মানে মিদনাপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ব। তো এবারে জগন্নাথে যেমন দুদিন আমরা ছিলাম ওখানে, 27-28। তো একদিন প্রচুর গল্প হলো, গান, আমরা টিভিতে দেখলাম তোমরা সব চাতালে বসে আছো, এনজয় করছো। প্রথম দিন খুব ভালো ছিল, যজ্ঞটা যেটা মহাযজ্ঞ হলো সেদিনকে পতাকা হলো, মন্দিরের পতাকা যেটা টাঙানো হয় সেটা করা হলো। সেকেন্ড দিন প্রচন্ড গরম ছিল, কিন্তু এমনই মানে কি বলবো, আমরা তো ভয় পেয়েছিলাম যে ঝড় বৃষ্টি হবে, বিকজ ওটা তো নর্থ ওয়েস্টারের কালবৈশাখীর সময়। কলকাতায় প্রচন্ড নাকি সেদিকে ভেসে গেছে। আমার মা বলছে কি তোর ওখানে হচ্ছে, বললাম এখানে তো মানে রোদ, মানে রোদ, মানে তুমি ভাবতে পারবে না কি গরম। আর এদিকে আমার পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হচ্ছে, which is just a few যেটা দিলীপ বাবু গিয়ে ওখানে বললেন যে অতটা দেখলাম বৃষ্টি, এখানে দেখছি বৃষ্টি নেই। প্রচন্ড মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দিলীপ বাবু যাওয়াটা কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ালো। দিলীপদা যাওয়াটা was a big surprise, যদিও মানে কানাঘুষে শুনছিলাম যে উনি আসবেন। হ্যাঁ, আমার সঙ্গে ওনার স্ত্রীর কথা হয়েছিল যে উনি যাবেন। তো আমরা সেদিনকে অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম, মানে মন্দির দেখা হয়ে দর্শন হয়ে গেছে, তো বেশি আর দেরি করিনি। দিদি থেকে গেছিলেন। I crossed দিলীপদা। আমি যখন ফেরত আসছি তখন দিলীপদা গাড়িটা গেল। তো হ্যাঁ, তো দিদি এটাই দিদি তো থাকার দরকার ছিল না, বাট দিদি স্টেড ব্যাক, যে ঠিক আছে উনি আসছেন যখন, সৌজন্য একজন থেকে যাও। না না, অপোজিশনে যে সবাই ওনার কাজ কর্ম নিয়ে যাই বলুক না কেন, অ্যাজ এ রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ হিসেবে ওনার সম্পর্কে কেউ মানে কোনো কথা বলবে। দেখো আমরা তো সবসময় ঝগড়া করি, এটা তো সম্ভব নয়। বাইরে বেরিয়ে আমরা we are all humans, all politicians are humans at the end of the day. তোমরা নিজেরা তো গল্প করো, একটা ইমোশনস এর জায়গা আছে সবার। তো এই নয় যে সারাক্ষণ আমরা ঝগড়াই করে যাচ্ছি, কামড়াকামড়ি করছি, খাওয়াখাওয়ি করছি, চুল টানাটানি করছি, তা নয়। একটা খুব হয়তো হাউসের ভেতরে একটা ভীষণ হিটের একটা আর্গুমেন্ট হলো একজন অপোজিশনের মেম্বারের সঙ্গে রুলিং পার্টির মেম্বারের সঙ্গে, তারপরেই কিন্তু সৌজন্য যেটা হয়, কার্টেসি কলস, ক্যান্টিনে কিন্তু তারাই গিয়ে সবার আগে কফিটা খায় বা চাটা খায়। সেই তো, এটাই হওয়া উচিত। সুতরাং অনেকে ভাবে যে আমরা সারাক্ষণ নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া করছি, আমরা সবসময় নিজেদের একে অন্যকে গালাগালি করছি, এটা নয়। ওকে, এটা হওয়া উচিত না। অনেক অপোজিশনের মেম্বারসরা আছেন, সিনিয়র মেম্বারসরা আছেন, যারা আমাদেরকে বলে, আমাকেও বলে যে ওনারা দিদিকে ভীষণ রেসপেক্ট করেন for the woman she is, for the courage that she has and for the principles that she stands for. ওনারা নিজেরা বলে, আমি নাম বলবো না কারা বলে, that she is like a tigress. As a politician দিদিকে ওনারা একটা খুব হাই, কতদিন ধরে করছেন বলো তো? সারা জীবনটাই? হ্যাঁ, পুরোটাই। আচ্ছা, তোমার এই যে মেন্টরসরা খুব ভালো পেয়েছে, সেটা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, মেন্টরসরা মানে রাজীব গান্ধীজি তো খুবই ভালোবাসতেন দিদিকে, যুব কংগ্রেসের করেছিলেন, সেগুলো তো সব মানে ওনার তো পুরো ইতিহাসটা আছে, এরকম তো নয় যে সোমনাথ চ্যাটার্জির মতো একজন দক্ষ পলিটিশিয়ানকে উনি হারিয়েছিলেন। হি ওয়াজ আ জায়ান্ট কিলার প্রথম থেকে। ইভেন দেখো তুমি টিএমসির উনি এরকম গেছে মনে হয়, হি ওয়াজ ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্টারি টিএমসি তে তখন, বাট শি স্টুড হার গ্রাউন্ড, এক কথা বলতো। আচ্ছা, তোমাকে একটা জিজ্ঞেস করি যে তুমি যেহেতু পার্লামেন্টে এখন বেশ ভালো একটা পার্লামেন্টেরিয়ান হিসেবে বেশ সিরিয়াস কথাবার্তা বলো এবং খুব ইন্টারেস্টিং কথাবার্তা বলো, আমি দেখেছি, তো সেটা তো একটা দিক। কিন্তু তোমাদের এই যে বললে না, হয়ে যাবার পরই একটা উত্তপ্ত আলোচনা হওয়ার পরই তোমাদের মধ্যে একটা সুন্দর একটা মেলামেশা, একটা ভাব গল্প এটা হয়। তো আমার খুব জানতে ইচ্ছে করে, ওখানে তো ধরো হেমা মালিনী আছেন, কাঙ্গনা আছে, জয়া বচ্চন আছেন, হ্যাঁ মানে সোলের দুজনই আছেন, রাজ্যসভার মেম্বার। তো রাজ্যসভার ক্যান্টিন আর আমাদের ক্যান্টিনটা একটু আলাদা, দেখা তো হয়ে যায়, জয়াদির সঙ্গে তো আমি ছবি করেছি লাভ সংস বলে। জয়াদি ছিল, অম্পুরি ছিলেন, জয়ব্রত চ্যাটার্জি
হ্যাঁ মারা গেছেন মারা গেছে, সত্য, তো হ্যাঁ। উনি ওনার ওটা ডিরেকশনে ছিল। ও আচ্ছা, ওটা তুমি জয়াদি তো, আমি তো জয়াদিকে চিনি। হ্যাঁ তো এবার জয়াদির তো খুব মুডি, হ্যাঁ। জয়াদিও জানে সেটা। হ্যাঁ, এবার জয়াদিকে আচ্ছা, ওটা নিয়ে কিছু কথা যে সারাক্ষণ পাপারাজ্জি যে উনি ওরকম করেন টরেন? না, মোটামুটি সবাই এখন জানে যে জয়াদি একটু রাগী, একটু মুডি, বাট মানুষটা তো ভালো, হ্যাঁ বেসিক্যালি তো ভালো মানুষ। এবার প্রথম দিন আমি আমাদের প্রথমের দিকে না আমরা খুব ওই আন্দোলন করতাম, মাঝে মাঝে কংগ্রেস, আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স। তো একদিন আমরা নোটিস পেলাম যে 11টার আগে 10:30টার সময় পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে একটু আন্দোলন হবে, তারপরে আমরা যাব। তো বৃষ্টি পড়ছে, মনসুনের কথা, বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আছি সবাই। তো দেখছি, আমি জয়াদিকে আমি দূর থেকে দেখেছি, হ্যাঁ। আমি বলছি না না না, আমি যাবো না বাবা, আবার যদি মুখ টুক করে দেয় সকালবেলা বোকাটা দিয়ে দেবে, আমি নিজে যাব না। আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ। তো জয়দি তারপরে তাকাচ্ছে আমার দিকে, হ্যাঁ। তারপরে আই কন্ট্যাক্ট। তখন বলছে, হ্যাঁ গেছে, বলছে কি হয়েছে, হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি যে তোমরা এসেছো, লোকসভাতে এসছো, ইলেক্টেড হয়ে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। বাহ। সো খুব জড়িয়ে টড়িয়ে ধরলো। তো এখনো হ্যাঁ ফান। হ্যাঁ 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 রাজ্যসভাতে অন্যরকম, অন্য মুডে থাকে। হ্যাঁ। তো তোমাদের ওই যে ক্যান্টিন ট্যান্টিন বা ওই চা খাওয়া, চা একটা আসর টাসর, সেটাতে তোমাদের কথাবার্তা হয়? হ্যাঁ হয়, যেটা বললাম না, রাজ্যসভার ক্যান্টিন আর আমাদের ক্যান্টিনটা। তো কাঙ্গনার সঙ্গে তোমার কাঙ্গনার সঙ্গে খুবই ভালো। শি ইজ अगेन মাস্ট সে যে ও খুব রেগুলার পার্লামেন্টে, রেগুলার অ্যাটেন্ডেন্স আছে। ও ক্যান্টিনে খুবই সাবলীল, কিন্তু ও ক্যান্টিনে এসে বসে, আমাদের সঙ্গে গল্প করে, চা খায়, ওর নানান কথা বলে, ওর এমার্জেন্সি যে ছবিটা, সেটা নিয়ে অনেক গল্প ফুটতো রিলিজের আগে। ওকে অনেক প্রশ্ন করতাম আমরা যে কেমন বায়োপিক করতে কিরকম লাগে। দুটো পরপর বায়োপিক করলো না। তো শি ইজ আ ব্রাইট গার্ল আদারওয়াইজ। না, ও যে এত ঠোঁটকাটা, মানে ও তো সাংঘাতিক ঠোঁটকাটা, মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুডি, এবং ও কিন্তু প্রায় খানিকটা রিভলিউশন, মানে একটা করণ জোহরের এগেইনস্টে বলে ফলে যা করেছে। ও বলে যে আমি আমার মতো, আমাকে যদি পছন্দ না হয় নেভার মাইন্ড, সবসময় যে সবাইকে সবাই ভালো লাগতে হবে। তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় কি? মানে একটা বন্ধুত্ব তো হয়ে যায়, কিন্তু একটু দূরত্ব থাকে। তুমি যদি ধরো এই বাজেট সেশনটা আমাদের 31শে জানুয়ারি থেকে 4th এপ্রিল অব্দি চলেছে। মানডে টু ফ্রাইডে আমরা দিল্লিতে থাকি, যারা রেগুলার পার্লামেন্ট করি। মানডে টু ফ্রাইডে রাতে আমরা সবাই চলে আসি, আবার হয় সানডে রাতে ফিরে যাই, বা মানডে মর্নিং আর্লি মর্নিং ফ্লাইট ধরে, যাতে 11টার সময় আমরা আবার পার্লামেন্ট শুরু হয় 11টার সময়। শেষ কখন হবে কেউ জানে না, হ্যাঁ। এক সময় পার্লামেন্ট যখন বাজেটের ধরো যখন সেশন চলে, ডিসকাশনস হয়, ডিবেটস হয়, তখন 8টা 9টা, আমার নিজেই এবারে রেলওয়ের বাজেট শেষ হয়েছে, ডিসকাশন শেষ হয়েছে রাত 11:30। 11:15 আমরা সব বেরিয়েছি। যেদিনকে ওয়াকফ বিলের ওটা হলো, আমরা ভোর 3টের সময় ভোট দিয়ে বেরিয়েছি। ভোর 3টের সময় 14 ঘন্টার একটা ডিবেট চলেছে সেদিন, হ্যাঁ। সেই যে শুরু হলো লাঞ্চের পর থেকে ভোর 3টে, আর তারপরেও বেচারা সায়নীরা মণিপুর নিয়ে কথা বলেছে। মানে সেদিনকে পার্লামেন্ট শেষ হয়েছে 4:30টার সময়। তারপরের দিন আবার কিন্তু আমাদের 11 ওই কল টাইম দেওয়ার মতো, কিন্তু হ্যাঁ পুরো কল টাইম, হ্যাঁ। স্পিকার বলে দিলেন আর্জেন্ট টিল 11 o'clock ইন দ্য মর্নিং, 11। তো আবার সে কিন্তু চোখ রগড়াতে রগড়াতে যেতে তো হয়েছে সবাইকে, আর সবাই গেছেও। তো আচ্ছা, সায়নী কিরকম পার্লামেন্টেরিয়ান বল? শি ইজ ভেরি গুড। সায়নী যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, ইন্টেলিজেন্ট তো বটেই, ও 3টে ল্যাঙ্গুয়েজ খুব ভালো বলে। আচ্ছা। ও বাংলাতেও যেমন ভালো বলতে পারে, ইংলিশেও বলে, হিন্দিটা ভীষণ ভালো। হ্যাঁ, আমি দেখি ও হিন্দিতে বলে বেশিরভাগ সময়, মানে সাবলীল হিন্দি বলে, এত সুন্দর বলে ও। আর শি ইজ আ ভেরি গুড স্পিকার। যেটা ভালো সেটা ভালো বলতে হবে, তাই না? নিশ্চয়ই। তো ও খুব মানে ভালো বক্তা। তাহলে তুমি এখন রাজনীতিবিদ হিসেবে কতটা পোক্ত হয়েছো? আমি এখনো একদমই নয়, বললাম না 3 বছর যতটুকু শিখতে পেরেছি আমার সিনিয়রদের কাছ থেকে বিধান।
এবং হ্যাঁ, আমি রাজনীতি করতে সেই অর্থে, দেখো বরাবরই তুমি আমাকে অনেকদিন ধরে চেনো নিবেদিতা, আমি এমনিতে সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসতাম। অভিনেত্রী হিসেবেও যখন অভিনয়টার পাশাপাশি আমি কিন্তু সোশ্যাল ওয়ার্ক করে গেছি। আমি যেমন তোমার এইডস নিয়ে অনেক কাজ করেছি, তখন রিচার্ড গে ফাউন্ডেশনে কলকাতাতে আমরা প্রচুর এইডস নিয়ে কাজ করেছিলাম, এইডস অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেছিলাম, দুর্বারের সাথে কাজ দুর্বারের করেছি সঙ্গে কাজ করে। এইডস অ্যাওয়ারনেস নিয়ে। তারপরে বিভিন্ন এনজিওর সাথে আমি তখন জবালা থেকে আরম্ভ করে, ইউনিসেফ থেকে আরম্ভ করে তোমার বিভিন্ন এনজিওর সঙ্গে আমি কাজ করে গেছি। তারপরে অফকোর্স 2011-তে দিদি আমাকে উইমেন্স কমিশনে মেম্বার করলো, তারপরে চাইল্ড রাইটস কমিশনে মেম্বার হলাম, কাজ করেছি। এবং দেখো আমি তো কোনো শিল্পপতির বউ বা মেয়ে নই যে আমার কাছে সে এক্সট্রা ফান্ড আছে যেটা দিয়ে আমি একটা অ্যানিমাল শেল্টার হোম করলাম বা একটা বৃদ্ধাশ্রম করে ফেললাম বা একটা অরফানেজ তৈরি করলাম, সেটা আমি পারবো না, নিজে থেকে তো পারবো না, সম্ভব নয়। সেটা যদি করতে হয় সেরকম কিছু, তাহলে আমাকে পলিটিক্সে আসতে হবে। তো তোমার এই সবগুলো করার ইচ্ছা আছে? বৃদ্ধাশ্রম করছি আমি, যেমন আমার এমপি ল্যাডের টাকা দিয়ে রিসেন্টলি একটা অ্যানিমাল হোম শেল্টার হোম 25 লক্ষ টাকা দিয়েছি এমপি ল্যাড থেকে। কোথায় করবে এটা? এটা মেদিনীপুর টাউনে হচ্ছে, আর আমাদের ডিস্ট্রিক্টেই প্রথম হচ্ছে। আচ্ছা, যে গভর্নমেন্টের, এমনিতে এনজিওরা আছে কিন্তু একজন গভর্নমেন্ট, মানে তুমি সামাজিক কাজটাই, তুমি সামাজিক কাজটা এসছো এবং সেটা তোমার বড় সাপোর্ট পাওয়ার জন্য তুমি এটাতে ঢুকেছো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার যে কিছু ভিশন আছে সেগুলো যদি আমি অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে একটা জায়গার দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। দাঁড়াও চাটা দিই। আচ্ছা, তোমরা এই যে পার্লামেন্টে ক্যান্টিনে খাও, কি কি খাবার থাকে ওখানে? তো কফি তো আছে, সবাই কফি, চা, জুস থাকে, তোমার পোহা, খুব মানে হেলদি খাবার, খিচুড়ি, পোহা, স্যান্ডউইচ, এগুলো থাকে। কিন্তু আমাদের অনেক মেম্বাররা আছেন যারা সিনিয়র মেম্বার, তারা রান্না করে আনেন। কি বলছো? এটা কারা গো? এটা তারা বাড়ি থেকে রান্না করে আনেন। হ্যাঁ, রান্না করে আনেন মানে not that they are cooking, but they bring food. হ্যাঁ, এনে সে ঠিক 1টার সময় বাড়ি থেকে খাবার এসে যায় তাদের, তারা এরকম টেবিলের উপর লে করে দেয়, আমরা গিয়ে সেটা খাই। ও মা, কে কে আছে এরকম? অনেকে আছে, তার মধ্যে সবচেয়ে ভালো যাকে আমি বলতে পারি সুপ্রিয়া সুলে আছেন, শরদ পাওয়ারের মেয়ে। তো ওনার বাড়ি থেকে প্রায় খাবার আসে, আর উনি না ভীষণ ওয়ার্ম হার্টেড, খাওয়াতে ভালোবাসে। এরকম স্টুডিওতেও তো আমাদের আছে অনেকে, যেমন হ্যাঁ বেনু আন্টি করে আনতো, বলা হতো মমদি অঞ্জনদার শুটিং এ যেমন খুব মজা হতো, অঞ্জনদার বউ রান্না করে পাঠাতো আমাদের জন্য। বাবুদার শুটিং মানে সন্দীপ রায় শুটিং, খাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টনি ইন্দ্রাণী, খাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অরিন্দম শীল, খাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ। মানে এগুলো আমি শুনেছি। হ্যাঁ, সৃজিতেরও। যারা ফুডি হয় না, খেতে ভালোবাসে, তাদের শুটিং করে আরাম, আর কিছু না, খাবারটা খুব ভালো। আর লাঞ্চ ব্রেকটা সবাই মানে মুখে এনজয় করে। বাট আমরা যারা মেগা সিরিয়াল করি বা করেছি, আমি তো প্রচুর মেগা সিরিয়াল করেছি, তো আমাদের স্টুডিওর খাবার কিন্তু একদম খারাপ নয়। সারা জীবন ক্যান্টিনের খাবার খেয়েছি, স্টুডিওর খাবার। মানে তোমার এই চিরসবুজ, যখন আমি এরকম রোগা ছিলাম, আমি এরকম তো দেবলীনার মতো কোনোদিন রোগা ছিলাম না, বাট হোয়াট এভার, আমি খুব একটা যে জিম করি এটা কোনোদিনই আমার ছিল না, কারণ আমার বাড়িতেই আমার জিম হয়ে যেত, 2টো বাচ্চা নিয়ে তাদেরকে দেখাশোনা করে স্টুডিও আসা, নিজের সবকিছু। আর আমাদের সময় না, যখন আমাদেরকে নিজেদের কস্টিউম ক্যারি করতে হতো, হ্যাঁ, আর অত আমাদের কিছু ছিল না তখন, ফ্রিলস ছিল না, হ্যাঁ, এসি রুম ছিল না, মেকআপ ভ্যান থাকতো না, আউটডোরে যেতাম, স্টুডিওর একটা ওই যেটাতে লাইটের ভ্যান যেত, খাবারের ওটার মধ্যে কালো কাপড় দিয়ে ঢেকে চেঞ্জ করে নেওয়া। আর আমি তো এমনিতেও একটু মেকআপ টেকআপ খুব একটা পছন্দ করতাম না, চুলটাতে কাউকে হাত দিতে দিতাম না, মানে আমার চুলটা তোমার গয়না, চুলটা তোমার গয়না, তোমরা চুল আমার গয়না, কাজ দেখে চুলটা মেনটেন করো বলো। ওই যে কিছু করতে দিতাম না,
ও চুল কালার করব না, চুলে হাত দিতে দিতাম না, ব্যাককম করতে দিতাম না, মানে আমার হেয়ার ড্রেসাররা যারা আমার সঙ্গে থাকতো শুটিং এ, দে ওয়ার ভেরি হ্যাপি। ও জুন আছে, কিছু না, একটা খামচি নিলাম, চুলটাকে এরকম করে লাগিয়ে তোমার দিলাম, চুলটা না মানে খোলা ঈশ্বর রেখে দত্ত, দিলাম। কারণ কি তোমার স্ট্রেট চুল প্রথম হ্যাঁ। কথা, স্ট্রেট চুল দেখলে মনে হয় স্ট্রেট করানো, কিন্তু জীবনে ওই- কোনোদিন করাওনি বোধহয়। না, আমার তো ভীতি আছে না যে কেমিক্যাল, মানে এখন একটু একটু কালার করতে হয় বিকজ হেয়ার লাইন গ্রে হচ্ছে। এবার চুলটা যদি সুন্দর করে পাকে, যেমন বৈদান এমান বা শর্মিলা টেগর বা হ্যাঁ অনেকেরই কিন্তু সুন্দর গ্রে হয় না, হ্যাঁ, হ্যাঁ। ওরকম করলে আমি আই বি দ্য ফার্স্ট ওয়ান। এরকম এখানে একটু সাদা, ওখানে একটু এরকম হয়ে আছে বলে একটু কালার করতে হয়। ওটাও মানে যে করি, মানে সেটাও যতটা গ্যাপ দিয়ে করা যায়। হ্যাঁ, মানে আচ্ছা আমার তুমি একটা দিদিকে ভীতি আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আমার খুব জানতে ইচ্ছে করে। আগে শুনতাম যে এটা একটা মানে মেইলি কথা আর কি, হ্যাঁ, সেটা যে আগে শুনতাম যে দিদিকে নাকি নয়না টিপস দেয়, এখন জুন টিপস দেয় না, ওই মেকআপের, এটা একদম সত্যি? না। আমি নিজেই তো মেকআপ করতে ভালোবাসি, আমি আর কি দিদিকে tips দেবো? দিদি বরং আমাদের টিপস দেয়, সত্যি? মানে দিদি বরং বলে যে ঠিকঠাক করে খাচ্ছো, এটা খাচ্ছে healthy না? খাবার। আচ্ছা উনি একটু টাচ আপ করেন তো? না, আমি বুঝতে পারি না, দেখো সবাই তো মানুষ রে ভাই। কারণ ও আমি দিদি তো মানে দেখেছি- হচ্ছে যে উনি কিছুই করবেন না, উনি লাইক দেখো সবাই যখন হ্যাঁ। টিভির সামনে আসে, একটু কালোটা তো- পরে তখন তো করতেই একটু হয়। সবাইকেই করতে হয়। আমি শিওর। আর মানে যারাই একটা মিথ আছে যে নয়না আগে দিদির দিদি তো নিজে কিচ্ছু করতে চান না, নয়না তাও জোর করে একটু আধটু কিছু But দিদি করাতো। নিজে সাজতে চায় না, হ্যাঁ। বাট দিদি সাজগোজ পছন্দ করে, এবং অন্যের আমরা সাজগোজ। আমরা সাজলে দিদির ভালো খুশি হয়, লাগে। হ্যাঁ, হ্যাঁ। তো শি লাইকস পিপল যারা সুন্দরভাবে নিজের Present প্রেজেন্ট করে, করে, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর শাড়ি পরবে, সুন্দর সাজগোজ করবে, এটা দিদি পছন্দ এই করে। সাজগোজ নিয়ে ওনার কোনো মানে তুমি কি রং পছন্দ করো? যেটা আমি ঋতুদার সঙ্গে যখন কাজ করতাম, ঋতুদার কিন্তু অপোজিট ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঋতুদা নিজে সাজগোজ করবে, কিন্তু নিজের অভিনেতা অভিনেত্রীদেরকে সাজতে দেবে না। এবার সবাই তো আমি এমনকি ঐশ্বর্য রায় কি কাউকে না। হ্যাঁ, এবার ঋতুদার প্রথম দিকে আমি কাজ করেছি ঋতুদার, আমার ফার্স্ট কাজ ক্যামেরা ফেসিং ওয়াজ উইথ ঋতুপর্ণ ঘোষ, ও। বুঝতে পারছো? ওটাতে আমি ছিলাম, কুণালদা ছিল, লিলিদি ছিল, তখন মন্টুদা ছিল ঋতুদার অ্যাসিস্ট্যান্ট, আর ওই ছেলেটিও ছিল বান্টি। এবার আমি তো সুদেশ নাদি আমাকে পাঠিয়েছি, তখন তো আমি সানন্দায় কাজ করতাম, রিনাদিতে মানবীয় করতাম। এবার সুদেশ নাদি আমাকে বলছে, শোন সানন্দা টিভি, আমার একটা বন্ধু আছে, হ্যাঁ ঋতুপর্ণ, বুঝেছিস? আমার মনে আছে, আমি তো তখন সানন্দায়। হ্যাঁ হ্যাঁ, ছিল তো, হ্যাঁ। হ্যাঁ ঋতুপর্ণ, ও না একটা মেয়ে খুঁজছে, তোর মতো লাগবে। হ্যাঁ, ও, ওই সময়টা, হ্যাঁ। ইংরেজি বলতে পারবে, তুই না চলে যাবি, হ্যাঁ গিয়ে ও তোকে দেখতে চেয়েছে। তো আমি বলছি ঠিক আছে যাবো। তো আমি গিয়েছি, তখন তো ঋতুপর্ণ অন্য পাশে ঝোলা ব্যাগ। ঋতুদা তো ওই ঋতুপর্ণ তো ছিল না, তখন কোকড়া ঋতুদা কোকড়া চুল। তখনও রেসপন্স, ঋতুদা তখন ওই হ্যাঁ। গ্রিন রঙের একটা গেঞ্জি ঢোলা, হ্যাঁ তুমি তো জানো, সাইডে চশমা। যেদিনকে আমরা শুটিং করছি ইন্দ্রপুরী স্টুডিওতে, সেদিনকে ঋতুদা ধরা, সবাই হয়ে 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 হয়ে, মন্টুদা এসে জড়িয়ে টড়িয়ে ধরে, ঋতু তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস হীরের আংটির জন্য। হ্যাঁ তো আমার পথ চলা শুরু হয়েছে ঋতুদা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার ঋতুদা কাউকে সাজা যাবে না। এই তো তখন আমার তো এত অব্দি চুল। হ্যাঁ, ঋতুদা বলছে এত লম্বা চুল কি করবি তাহলে? আমি বললাম আমি জানি না। বলছে ও একটা সাগর চটি করে দাও। মিরাজি বাঁচছে বেচারা, অত লম্বা হ্যাঁ, তোমার চুল মানে- মিরাজি না হিমশিম খাচ্ছে। হ্যাঁ, আমি বলছি আমি তো দেখছি। এবার লিলিদিও দেখছে বসে বসে যে পুরো শিফট তো এর চুল বাঁধতে চলে যাবে। ঋতুদা এসছে, কি হলো এখনো হলো না চুল বাঁধা? মিরাজি কাছে বসে বলছে দাদা ভলিউমটা দেখুন আর লেন্থটা দেখুন। আমি না ভীষণ আই ওয়াজ লাকি যে আমি এত ভালো ভালো ডিরেক্টরস পেয়েছি, আর হ্যাঁ। সবার সঙ্গে এত অনেকগুলো পরপর কাজ করেছি। রাজা সেন, হ্যাঁ বাসু চ্যাটার্জি, বুদ্ধদেব দাশগুপ্ত, রিনাদি, তারপরে ঋতুদা, দেন অঞ্জন দা, গৌতম ঘোষ, তুমি প্রচুর hero পেয়েছো। বলো আমার হিরো পেয়েছো? অসিত সেন পর্যন্ত। হ্যাঁ। ভাবো, আমরা একটা অসিত সেনের কি হয়েছিল? মানসী সিরিয়াল করেছিলাম। আচ্ছা, অসিত দা আমার কাছে কত কি শিখেছি, কত গল্প শুনেছি। আর বাঘা সুচিত্রা বাঘা সেনের সব গল্প শুনেছো? actors, হ্যাঁ প্রচুর। কি বাঘা শুনেছো? বাঘা সব actors, সৌমিত্র চ্যাটার্জি, বেনু হ্যাঁ, আন্টি, হ্যাঁ, হ্যাঁ। সাবুদি, হারাধন দা, নির্মল দা।
তুমিও তো সেই জেনারেশন, মানে তুমিও তো সেই জেনারেশন যে মানে ওই ভালোর শেষটুকু পুরোটা পেয়েছো। বলছি না মেকআপ করতাম না, চুল বাঁধতাম না, এখন তো এইসব জোগাড় নেই আমাদের। আমি বলতাম আচ্ছা শোনো না জুন, সরি তোমাকে চুল না পেয়েছি, বেঁধে শুটিং করছি, কন্টেন্ট ওয়াজ গুড। হ্যাঁ শোনো না, তোমাকে পেয়েছি যখন একটু জিজ্ঞেস করি দিদি সম্পর্কে, আমার সত্যি খুব ইন্টারেস্ট। দিদি যে শাড়ি পরেন, সাদা শাড়ি পরেন, সেগুলো তো আমার ভালো লাগে, কারণ উনি সাদাই পরেন কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির পরেন। আর দিদি তো শাড়িকে পপুলার করে দিয়েছে, বিকজ শি রিপ্রেজেন্টস বেঙ্গল শাড়ি। আমরা যখন দিল্লিতেও যাই, আমাদেরকে যারা মহিলা মেম্বার্সরা আছেন, সেটা অপোজিশনই হোক বা আমাদের রুলিং পার্টির মহিলারা যারা, সবাই বলে যে ওই শাড়িগুলো কোথায় পাওয়া যায়, যদি আমাদের দোকানের নামগুলো বলতে পারো, আর যদি অনলাইনে আমরা কিনতে পারি। অনেক সময় ওরা আবদার করে যে আমাদের জন্য কিছু এনে দেবে। সাদার মধ্যেও ধরো এরকম সাদাগুলো পরে দিদি, নরম, খুব নরম, আর দিদি ডিজাইন করে। হ্যাঁ, তন্তুজোতে দিদি রীতিমতো রিভাইভ করেছে। এই যে বিশ্ব বাংলাতে থেকেও আমি বলবো তন্তুজোর যে শাড়িগুলো, ওগুলো ওই যে লতা পাতা যেগুলো, ওগুলো সব কিন্তু দিদি রিভাইভ করেছে। দিদি বিগ টাইম মাসলিন রিভাইভ করতে চাইছে। মাসলিনটা তো আস্তে আস্তে চলে যাচ্ছিল, বালুচরি মাসলিন, এগুলো দিদি খুব রিভাইভ করছে। মাসলিনের যে শীষগুলো যেগুলো বাংলাদেশে আগে তো হতো, যেটা শেখ হাসিনা করতে চেয়েছিল, সেটা যদি রিভাইভ করা যায় তো অসাধারণ করতে চাইছে। আচ্ছা দিদির শাড়িগুলো কে যত্ন করে? সেটা তো আমি জানি না, কি করে জানবো? মানে ধরো উনি যে রোজ শাড়ি পরেন, আমার তো মনে হয় দিদি নিজেই নিজের শাড়ি ভাঁজ টাজ করে রেখে দেয় নিজে, তাই না? কারণ দিদি তো, আমার তো দিদি যিনি রান্নাঘরে গিয়ে রান্না করতে পারেন, উনি সময় পাবেন না। সময় মানে আমার মনে হয় বাড়িতে দিদি দেখো না সেই সাধারণ ভাবে শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়ায়, প্রত্যেককে গিয়ে তার চাদরটা ঠিক করে দেয়। হ্যাঁ শুরু আছে ওনার। হ্যাঁ, আর সবাইকে পুজোর সময় গিফট পাঠানো, এগুলো তো করেন উনি। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে একটা ছোট্ট কথা আমার জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, যে এই যে পশ্চিমবঙ্গে নানা রকম সমস্যা তো আছে, আমি স্পেসিফিক কিছু বলছি না, যেহেতু আমার চ্যানেলটা পুরোপুরি এন্টারটেনিং চ্যানেল, আমি পলিটিক্যাল দিকেই যাওয়ার চেষ্টা, আমি পলিটিক্স এর মজাগুলো, আমি যে দিলীপ দাকে ইন্টারভিউ করতে গিয়ে বললাম শুনুন, আমি কিন্তু পলিটিক্স এর মজা, আমার কিন্তু খুব ভালো বন্ধুত্ব। সো এটা একটু বলে দিই। হ্যাঁ, তো দিলীপ দা তো এমপি ছিলেন, আমি তখন বিধায়ক। এবার ত্রিপুরার আমরা গিয়েছি, ত্রিপুরার তখন ইলেকশন, আমি সায়নী, এবার সায়নীকে ওরা অ্যারেস্ট করেছিল ত্রিপুরায় সেই সময়। আমি সায়নী, সোহম, তো দিলীপ দাও গেছে ওখানে ওদের প্রচার করতে, আর আমরা তিনজন গেছি আমাদের টিএমসির প্রচার করতে। তো ফিরে আসি, তো আমরা ঢুকেছি লাউঞ্জে, তো আমার এরকম সামনে দেখছি সায়নী বসে, এদিকে বিট্টু বসে। তো আমি, এই তো তোদের কেমন হলো? হ্যাঁ বিট্টু কেমন হলো তোর ক্যাম্পেনিং, আমারটা বলিস না। আর ওরা দেখছি খুব মানে ফর্মাল এরকম করে বসে আছে। আমি ভাবছি কি হয়েছে ওদের, তারপরে ঘুরে দেখছি দিলীপ দা বসে আছে উল্টো দিকে। আমি বললাম আরে দিলীপ দা আপনি এখানে, আমার এমপি বসে আছে। হ্যাঁ দিলীপ দা ভাবছি, দিলীপ দা এমনিতে খুব ভালো মজা করতে ভালোবাসে। হ্যাঁ, তো আমরা গল্প করছি। তো আমি বললাম দিলীপ দা আমি ছবি তুলবো তোমার সাথে। হ্যাঁ তুই ছবি তুলবো আমার সাথে? বললাম হ্যাঁ ছবি তুলবো তোমার সাথে। আমি বললাম সায়নী তোল তো ছবিটা। গিয়ে আমি পাশে বসে ছবি তুলেছি। বলছে তুমি এটা কি সোশ্যাল মিডিয়াতে দেবে? আমি বললাম দিলেই বাকি, হ্যাঁ তুমি ভয় পাও? না আমিও ভয় পাই, কি হবে সোশ্যাল মিডিয়াতে দিলাম। তো ইট ওয়াজ লাইক দিলীপদার সঙ্গে ওরকম। হ্যাঁ, তারপরে মাঝে একটা নিউজ চ্যানেলের অ্যাওয়ার্ড সেরেমনিতে আমি তখন অ্যাওয়ার্ডটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দিলীপদা ঢুকছে, এই তো আমার এমপি। হ্যাঁ, কিন্তু এটা যে তোমার দিলীপদার সঙ্গে হয়, এটা তোমার দিলীপদাকে আমি সোশ্যাল মিডিয়াতে টুইটও করে, হ্যাঁ তুমি তো বলো যে তুমি বলেছো বিয়ে করেছো, খুব খুশি হয়েছে, এটাও বলেছো। হ্যাঁ, তোমার এই যে সৌজন্যটা, বিয়ে করাটা তো ক্রাইম নয়। তা আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই যে সৌজন্যতাটা তোমার দিলীপদার সঙ্গে হয়, এটা তোমার শুভেন্দু বাবুর সঙ্গে হয়? হ্যাঁ, কেন হবে না? আচ্ছা, সেই দিনই সেদিনকে শুভেন্দু বাবু উনিও ছিলেন, তো উনিও সেদিনকে ফ্লাইট, আমরা সবাই ফেরত আসছিলাম, তো উনিও তখন আমরা দিল্লিতে সঙ্গে করেছি, তখন উনিও ঢুকলেন। উনি আমাকে সায়নীকে দেখে বলেন কেমন আছো বোন, সব ঠিকঠাক আছে তো, তোমাদের ফ্লাইট কটায়? বলে উনি বেসিক্যালি রেস্টরুমে ইউজ করতে ঢুকেছিলেন। তো তারপরে হ্যাঁ
তো বিধানসভাতেও যতবার ওনার সাথে দেখা হয়েছে শুভেন্দু বাবুর সাথে, সবসময় হি ইজ বিন ভেরি কোর্ডিয়াল। আমি না খুব একটা সোশ্যাল মিডিয়া ঘাঁটি না, বাট ধরো আমি কোনোদিনও ফেসবুকের একদম ইনসেপশন থেকে আজ অব্দি আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আমার যে ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে সেটা খুবই পলিটিক্যাল এবং সেটা আমি হ্যান্ডেলও করি না। আমার তুমি বেঁচে আমার শান্তিতে এক্স আছো? আছে, এক্সটা খুব অর্গানিক, এক্স যে হ্যান্ডেলটা আমার আছে ইটস এন অর্গানিক। ওটা আমি নিজের থেকে মানে আমি নিজের মতো করে টুইট করি, সেটা কটা লাইকস এলো কি এলো আমি কিছু এসে যায় কেয়ার না। করি না। আমার আমাকে বলা হয়েছিল 21-এ যে এবার কিন্তু একটা টুইট হ্যান্ডেল তোমায় খুলতে হবে, তুমি লাইক করো কিনা সেটা তুমি আর যদি তোমার চাও এই যে- আমরা এই যে করবো। এরম আর রিল দেখা ওসব ব্যাপার নেই? বেঁচে গেছো তো জীবনে, তো তুমি রিল শান্তিতে আছো। মানে আমি দেখি ফর ফান, যখন ধরো কিছুই করছি না দেখলাম, বাট আমি মোস্টলি এখনো টাইম পেলে একটা ভালো ডকুমেন্টারি দেখলাম বা একটু নিউজ শুনলাম বা একটু নেটফ্লিক্স এগুলো ঘাটাঘাটি করলাম, যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলো করলাম। বা ইউটিউবও যদি আমি খুলি চেষ্টা করি করে রেসিপি, ধর বাড়িতে আছি একটা ভালো রান্না ও, করবো। তুমি রান্না করতে ভালোবাসো? কোভিড এর সময় বেশি সেটা বেড়ে গিয়েছিল, গার্ডেনিং আর রান্না করাটা, কারণ তখন তো কোনো কাজ ছিল না। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় থাকো? আমি মার বাড়ি তো আছে আয়রন সাইড রোডে, এখন কসবাতে আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ডের বাড়ি। তুমি, হাজবেন্ড আর তোমার ছেলে মেয়ে সব, হ্যাঁ, আর আমার পোষ্য? তিনটে তিনটে পোষ্য বেবিস। হ্যাঁ আচ্ছা, তোমার ছেলে পাইলট? হ্যাঁ, হি ইজ আ পাইলট। ভেরি নাইস। আমি এরকম নিজের পরিচিত কেউ পাইলট এরকম বিষয়। আর মেয়ে কি করছে? ওরা শি ইজ আ হ্যাপি গো লাকি পার্সন, বাহ। বাট ও আমার মতো একটু অ্যানিমালস নিয়ে থাকতে পছন্দ করে। ভালোবাসে। ও বিভিন্ন ওর বন্ধুদের অ্যানিমাল শেল্টার হোমস আছে, এনজিও। আচ্ছা, তুমি খেলাধুলোতে কতটা ইন্টারেস্ট? তোমার বর? আমার বর ইজ তোমার কমপ্লিটলি ইনটু স্পোর্টস। পুরোপুরি স্টার স্পোর্টস। ওকে, বলে দাও ওর ইয়েটা। না, আমার বরের হি ইজ ইনটু স্পোর্টস ম্যানেজমেন্ট, ওর বেস্ট অফ ইউ স্পোর্টস ইন্ডিয়া, যেটা বেস্ট অফ ইউ স্পোর্টস, যারা রোনাল্ডো থেকে আরম্ভ করে ম্যানিউর খেলোয়াড়দেরকে আরম্ভ করে দেয়া স্পোর্টস এজেন্ট, এবং বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস করে, তার মধ্যে গ্রাসরুট লেভেল থেকে ট্যালেন্ট সার্চ করে ওরা বাচ্চাদেরকে বা অ্যাথলিটসদেরকে প্রমোট করে। ও সুনীল গাভাস্করের কোম্পানিতে হি স্টার্টেড ওয়ার্কিং, দেন নাও হি ইজ ইন পার্টনারশিপ উইথ সুনীল গাভাস্করের ছেলে। হাই লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড বেস্ট অফ ইউ স্পোর্টস ইন্ডিয়া ইজ হোয়াট হি। তুমি আইপিএল রানী, তুমি শাহরুখ খানের সঙ্গে কি সুন্দর সুন্দর ডান্স স্টেপ করেছো বাচ্চাবেলায়, ছোটবেলায়, খুব একটা বেশি বাচ্চাবেলায় নয়। হ্যাঁ, মানে ওই আর ওই এক্সপেরিয়েন্স আইপিএল এর বাচ্চাবেলায়। আইপিএল এ বাচ্চা, এখন আইপিএল যাই না। এই তো রিসেন্টলি গেলে। রিসেন্টলি রাজস্থান রয়্যালস থেকে ওরা ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে। আচ্ছা। আর আমার হাজবেন্ড সেদিনকে গলফ টুর্নামেন্ট ছিল, ও বললো আমি গলফ খেলতে যাচ্ছি, তুমি আর শিবাঙ্গিনী চলে যাও, আমাকে রিপ্রেজেন্ট করো। তো আমি খুব কুইকায় করে গেলাম। এবার মেয়ে তো পাশে বসে, রাসেল তো ওদিকে 6 মারছে আর আমরা রাজস্থান রয়্যালস এর বক্সে বসে। মেয়ে তো দেখছি রাসেলের ভক্ত, ও তো এরকম করছে, আমি বলছি শিবাঙ্গিনী চুপ করে বসো, এটা রাজস্থান রয়্যালস এর বক্স, বেশি উত্তেজিত হয়ে ওঠা তুমি। হ্যাঁ, তো ঋতুর সঙ্গে আমার দেখা হয়েছে। ঋতু তো ইজ ভেরি সোশ্যাল না, ও ঠিক আমার সঙ্গে এসে ছবি টবি তুলে আমার ডিসঅ্যাপিয়ার, এই সব তুই এসেছিস, দেখলাম হঠাৎ করে আমাদের বক্সের দরজাটা খুলে কেয়ারই করলো না, কি বসে আছে, এই তো এসেছি, চল একটা ছবি তুলবো, সেলফি তুলে চলে গেল। সুইট, রিয়েলি সুইট, মাই ওল্ডেস্ট ফ্রেন্ড অলসো। আচ্ছা, তুমি কতটা রাজনীতিবিদ আর কতটা অভিনেত্রী সেটার জন্য একটা ছোট পরীক্ষা আছে। আচ্ছা। আচ্ছা, দেবাংশু নাকি দেব? দেব আর দেবাংশু মানে দেবাংশু আছে তোমাদেরই দলে দুটো? দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঞ্চন না রুদ্রনীল? কাঞ্চন। যদিও রুদ্র আমার খুব ভালো বন্ধু, যখনই দেখা হয়। কাঞ্চনের সঙ্গে আমি বেশি কাজ করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর। তাহলে এটা একটু ছোট খেলাটা খেলে নি। আচ্ছা, সৌগত রায় অ্যাজ পিতামহ ভীষ্ম নাকি প্রসেনজিৎ অ্যাজ পিতামহ ভীষ্ম? সৌগত রায়। সায়নী ঘোষ না মহুয়া মৈত্র? টাফ, বিকজ মহুয়াও খুব ভালো বন্ধু। মহুয়া অ্যাকচুয়ালি ইজ লাইক মোর লাইক আ ফ্যামিলি ফ্রেন্ড। অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান বলো। শাইনি নতুন, মহুয়া। মহুয়া।
আচ্ছা, মহুয়া But Shiny has a lot of caliber. Yeah, She'll be সবাই a very good parliamentarian future. But Moa, of course, because অনেকদিন and she speaks well. হ্যাঁ, আর মহুয়া না রচনা? Moa. আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, রচনা না শতাব্দী? শতাব্দী। অনেকবারের, 4বারের চারবার নো জোক and বীরভূমের মতো জায়গায়। নির্মলা সীতারামন না হেমা মালিনী? নির্মলাজি। আচ্ছা, হেমালির সঙ্গে তোমার কিরকম একটা? ওনার সঙ্গে এখনো আমার কথাবার্তা হয়। উনি একটু রিজার্ভ, আর উনি আসেন চট করে চলে যান। উনি খুব একটা বেশিক্ষণ থাকেন না পার্লামেন্টে। উনি ক্যান্টিনে আসেন না। তখন ক্যান্টিনে না হলে কারোর সঙ্গে গল্প হয়। কাঙ্গানার সঙ্গে বন্ধুত্ব হয়েছে বিকজ ও ক্যান্টিনে রেগুলার আসে, গল্প করে, আড্ডা দেয়। ও সাধারণ, she chills out. আচ্ছা আচ্ছা। হেমাজি অত চিল আউট করে না কারোর সাথে। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? ন্যাচুরালি তুমি দিলীপ ঘোষ। দিলীপদার সঙ্গে আমার একটা র্যাপো আছে, ইন দ্য সেন্স কথাবার্তা হয়েছে অনেক। শুভেন্দুদার সাথে অত হয়, শুভেন্দুর সাথে। আচ্ছা, তুমি একসময় ছবি পরিচালনা করেছিলে? ছবি না, শুধু তোমারই জন্য প্রচুর টেলিফিল্ম, রূপসী বাংলার একটা টেলিফিল্ম করেছিলাম। মানে পরিচালনা করেছিলে মোট কথা? ইয়েস, অনেকগুলো, একটা নয়। তারপরে ওয়ার্ল্ড এইডস ডের জন্য তখন 2007-এ মনে হয় আমি গভর্নমেন্টের জন্য একটা মিউজিক ভিডিও করেছিলাম সব সেলিব্রিটিদের নিয়ে, এইডস অ্যাওয়ারনেস এর জন্য। ওটাও ডিরেক্ট করেছিলাম। সবাই তোমার এখন ডিরেক্ট করতে ইচ্ছে করে গো? ভীষণ, ওটা তো আমার ড্রিম, ওটা আমি করবো। মারা যাওয়ার আগে তো করতেই হবে। বাজে কথা বলে। আচ্ছা, তোমার প্রিয় 4টে বাংলা ছবি বলো। পারমিতার একদিন। তারপর প্রিয় 4টে বাংলা বলা ইজ ভেরি ডিফিকাল্ট। তার মধ্যে পারমিতার একদিন, যে কটা মনে হয় মনে পড়ে বলো। সত্যজিৎ রায়ের আমি কোনোটা বাদ দিতে পারবে না, তো ওনারটা বাদ দিয়ে আমি বলছি। না, মানে সত্যজিৎ রায়, তপন সিনহা, তারপরে তোমার মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এনাদেরকে আমি রাখছি না। না, এই গ্রুপে রেখো না। হ্যাঁ, পার্টটা তো হিন্দির মধ্যে পড়ছে, গৌতম দার অন্তর্জলি যাত্রা আমার ভীষণ মন ছুঁয়েছে। পারমিতার একদিন, পরমা, আমার মনে হয় রিনাদিরটাই হয়ে যাবে। আর একটা বলতে গেলে উত্তম সুচিত্রার পথে হলো দেরি। মা এখনো দেখে, তো মার সঙ্গে সঙ্গে বসে বসে দেখি। আর এখন যেমন পরমাটা আমার মনে হয়েছিল ইটস আ ভেরি, মানে বিফোর টাইম, ওয়ে বিফোর ইটস টাইম, রিনাদির পরমা। আর পারমিতার একদিনটা আমার মনে হয়েছিল এটা সবাই নিজেদেরকে রিলেট করতে পারে। পারমিতার একদিন এমন একটা সুন্দর ছবি, ওই যে অর্থোডক্স ফ্যামিলি, সব মিলানো, এত সুন্দর কন্টেন্ট বলো, অভিনয় বলো, ডিরেকশন বলো, সবকিছু ভীষণ ভালো। আর যেমন মিস্টার এন্ড মিসেস আইয়ার, রিনাদি 36 চৌরঙ্গি লেন আমি এখনো দেখি। পরমা 36 তুমি আমাকে এখনো যদি বলো যে জুন বসে দেখবে আমার সঙ্গে, তোমার সঙ্গে রাজি হয়ে যাবো। আর নতুনদের মধ্যে সৃজিতের 22শে শ্রাবণ আমার খুব ভালো লেগেছিল। ও বুনো হাঁস খুব ভালো লেগেছিল, কারণ আমার দেবকে মনে হয়েছিল হি স্টুড আউট। দেব, নতুনরা ভালো কাজ করছে, অফকোর্স করছে। ওয়েব সিরিজ খুব ভালো হচ্ছে। ওয়েব সিরিজে যে ছেলেমেয়েরা উঠে আসছে পরিচালক হিসেবে, তারা খুব বেশ ভালো কাজ করছে। বলছি যে তোমার বরকনেতে একটা ডায়লগ ছিল, ও মাই গড, প্রসেনজিৎ আর তুমি, ও মাই গড, হ্যাঁ, আমি তোমার জন্য রাত্রিবেলা দরজা খুলে সিরিয়াসলি এই ছবি করা হয়নি, জানো তো। মানে আই জাস্ট কুডন্ট রিলেট। মানে সেই সময়টা না, আমরা মানে এমন সময়, আমি শ্রীলেখা, সুদীপ্তা, আমরা সব এন্ট্রি নিয়েছিলাম যে ওই আই হ্যাভ নট, আমার স্বপনদাকে আমি ডিসরেসপেক্ট করছি না, বাট সামহাউ আমি যেভাবে ভাবতাম নিজেকে রিলেট করতে পারতাম না। আমি তোমার জন্য রাত্রিবেলা দরজা খুলে রাখবো, আর আমার মায়ের শপথ জিতের সঙ্গে। তাও আমার মায়ের শপথ অ্যাটলিস্ট গল্পটা ওয়াজ গুড, একটা পারফরমেন্সের জায়গা ছিল। ইট ওয়াজ আ টাফ ক্যারেক্টার, ফার্স্টলি জিতের মা। তো
তো আমাকে সব বললো, ডিরেক্টর বললো করতে হবে দিদি, তোমায় করতে হবে। আরে করতে হবে, কি করতে হবে না, একটাতে জিতের বউ, একটাতে জিতের মা। আমি বললাম যে ঠিক আছে ভাই। তারপরে গল্পটা না আমার খুব মজার লেগেছিল, যে একটা মায়ের যে স্ট্রাগল, হ্যাঁ হ্যাঁ তার উপর ওই একটা সাপ চন্দ্রা, হ্যাঁ। তার সঙ্গে তো ভীষণ আমার জিতের তো তার সঙ্গে খুব বন্ধুত্ব, তাকে তো প্রায় আমার বাড়ি নিয়েই যাবো চুরি করে, এরকম অবস্থা। জিত না মানে আমার মায়ের শপথে ছবিটা তুমি ছাড়ো, কিন্তু আমাদের এত ফন্ড মেমোরিজ আছে। তো আমাদের ডিরেক্টর উনি এখন উনি আর নেই, উনি মারা গেছেন কয়েক বছর হলো। তো ওনার সাপে ফোবিয়া ছিল, হ্যাঁ, আর উনি সাপ নিয়ে ছবি করছে, সাপ ওখানে, ডিরেক্টর এখানে। হ্যাঁ, এবার আমি আর জি তো প্রচন্ড দুষ্টু ছিলাম আমরা, মানে মানে ছবি কি করবো, আমরা দুষ্টুমি করতেই পাগল। হ্যাঁ, আর মানে প্রডিউসার পাগল হয়ে যেত, চুলগুলো খারাপ। উনিও রিসেন্টলি মারা গেলেন, সলিমজি, যিনি রানীকে ব্রেক দিয়েছিল। আচ্ছা, বিয়ের ফুল নাকি? বিয়ের ফুল প্লাস ওই একটা হিন্দি, যে ফার্স্ট রানীর হিন্দি ছবিটা মেহেন্দি নাকি একটা ছিল বেশ। তো সলিমজিও দিস লাস্ট উইকেই মারা গেলেন। ওনার না চুলগুলো খারাপ হয়ে যেত, যে কি আমি অ্যাক্ট্রেস নিয়েছি, তারা সারাক্ষণ বাচ্চাদের মতো দুষ্টুমি করছে, মানে কাজটা কবে ফল হবে। এবার ফলতায় গেছি, হ্যাঁ, এবার জিতা বলছে শোন, তখন ফলতায় খুব শুটিং হতো, দুলালদাকে ভয় দেখাবো, হ্যাঁ না না করিস না, হার্ট ফেল করে যাবে। অলরেডি একবার আমরা করেছি এখানে, যখন মানে তোমার স্টুডিওতে কাজ করছিলাম, করেছি, ভয় দেখিয়েছিলাম একবার। তো জিৎ বলছে না না কিছু হবে না, আমরা না যেই দুলালদা কাছে আসবে আমরা চন্দ্রাকে নিয়ে চন্দ্রা ইজ সো সুইট, ও একটা ছোট্ট কেউটে বেবি ছিল। শোনো তুমি আর বলো না, ছোট্ট কেউটে বেবি, এইটুকু ওকে, মানে ওর তুমি হাতে ধরতে পারবে সাপ? ধরেছি তো, আমরা তো ওই পুরো ছবিটা সাপ নিয়েই ছিল। হ্যাঁ, না না, জিৎ আমার একটা ছেলে আর চন্দ্রা আমার ছেলে, বুঝেছো? ও বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার চন্দ্রাকে চান করানো সব কিছু। জিৎ কি করতো, চন্দ্রা তো এইটুকু ছিল, বেবি স্নেক ছিল না, ওকে শার্টের বোতাম খুলে ভেতরে ভেতরে এরকম কুন্ডলি পাকিয়ে থাকতো, শার্টের বোতাম লাগিয়ে দিত, ঠান্ডা তোর খুব আরাম লাগতো নাকি। হ্যাঁ, এবার একদিন এরকম শর্ট দিতে দিতে জিৎ না হঠাৎ, দুলালদা আপনার পেছনে সাপ। ভদ্রলোক মানে সেদিনকে হার্ট ফেল করে, সত্যি উনি মানে কি করেছো। আমি তারপরে জিৎ বললাম, জিৎ আর করিস না, মানে দিস ইজ মানে যার ফোবিয়া আছে, হ্যাঁ, তার পক্ষে সাংঘাতিক। আর দুলালে আপনি কেন সাপ বেছে নিলেন ছবি করতে? ছবি করতে সাপটা নিল। ঋতুদার তো বেড়াল নিয়ে ভীষণ ফোবিয়া ছিল, কিন্তু ঋতুদা কোন একটা ছবিতে ওই অভিষেকের সঙ্গে কি একটা বলছি তোমাকে, সব বেড়াল। হ্যাঁ, কেন শুভ মহারাজও তো বেড়াল ছিল, রানীর একটা পোষা বেড়াল ছিল। আমার মনে হয় যাদের ফোবিয়া থাকে তারা একটা ওইটা নিয়ে ভয় কাটানোর চেষ্টা করে। আচ্ছা, একটা কথা বলি, তুমি যখন এসছো, তুমি শ্রীলেখা বললে, সুদীপ্ত সব একসঙ্গে এসছো, শ্রীলেখা খুব কমপ্লেন, অপরাজিতা, হ্যাঁ, শ্রীলেখা খুব কমপ্লেন করে যে শ্রীলেখার মধ্যে না একটা কমার্শিয়াল ব্যাপার ছিল, যেটা আমার মধ্যে খুব একটা ছিল না। আচ্ছা, আমি খুব একটা মানে কমার্শিয়াল ছবি করবো না না, তোমার অ্যাম্বিশন আমার মধ্যে ছিল না, কারণ আমি এত তখন টেলিফিল্ম করছি, টেলিভিশন করছি, এত চারদিকে ছড়িয়ে পপুলার হয়ে মানে তোমার সেই কমপ্লেনটা নেই। আমার খুব একটা যে ইচ্ছে করতো তা নয়, কিন্তু শ্রীলেখার একটা ইচ্ছে ছিল, and she was commercial material, ও তো ভালো অভিনেত্রী, তো ডেফিনেটলি সেটা নিয়ে তো কোনো কথা হবে না শ্রীলেখা, বাট ওর মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি কমার্শিয়াল ছবি করব, নাম করব কমার্শিয়াল ছবি করে। তোমার সেই ইচ্ছেটা আমার না ওই ইচ্ছেটা খুব একটা ছিল না। তুমি একটু হ্যাপি গো লাকি টাইপ। হ্যাঁ, একটু হ্যাপি গো লাকি, আর আমার কাছে মানে ওই সময়টা তোমার ব্যক্তি জীবন ও ছেলে মেয়ে একটু ছোট ছিল, ছোট ওরা অনেকটা, তার জন্য না আমি বললাম না আমার ওই গল্পগুলো পছন্দ হতো না। I would rather do good content, do good telefilms. আর তখন প্রচুর টেলিফিল্ম হতো না এই টিভি বাংলা, প্রচন্ড। এবং ওই যে সাহিত্যের সেরা সময় সরকার, অনিন্দিতা, তুমি কুণালের সঙ্গে কুশলের সঙ্গে অনেক, কুশলের সঙ্গে প্রচুর করেছি। একটা সময় এত করে কাজ করতাম যে সবাই ভাবতো যে কুশলের আমার বিয়েই হবে। হ্যাঁ, এরকমও হয়েছে। হ্যাঁ, এরকম কুশলের বিয়ে হবে। আচ্ছা, যেটা তোমার সাথে কথা বলতে বলতে চলে এলাম, আমি না একটু টম বয়, তো আমার ছেলেদের সাথে মানে বেশি বন্ধুত্ব হয়ে যেত, কারণ আমি না খুব একটা গসিপ করতে ভালোবাসি। তুমি যদি এখনো দেখো, আমি খুব একটা মানে ওই সবাই মিলে একটা শুরু হয়ে গেল মেকআপ রুমে, আমি খুব একটা, যার ফলে আমি তো মানে মেকআপ
যতটুকু করার করে আমি সেটে গিয়ে বসি, বসে আড্ডা এখনো মারতে। কিন্তু আড্ডা মারো। সেটা আমার এই যে আমি যে লাস্ট সিরিয়ালটা করলাম যিশু নীলাঞ্জনাদের প্রোডাকশনের, লাভ বিয়ে আজকাল, যেটা করতে করতে আমার আবার এখানে চলে, লোকসভার হ্যাঁ। ইলেকশন চলে এলো, সো একটু আর ওটা করতে পারলাম না পুরোটা। তো সেখানেও আমি মানে মেকআপ রুম আমার আলাদা হলেও আমি খুব একটা মেকআপ ভ্যানে বসে থাকবো, মেকআপ রুমে একা বসে থাকবো, ওটা আমার হয় না। আমি বসে থাকবো একাই, কিন্তু আমাকে সবার মাঝখানে হ্যাঁ, থাকতে হবে। আড্ডা আর মারা। না ছোটবেলা তো না, মানে হোয়াট এভার, যখন থেকে আমি ইন্ডাস্ট্রি জয়েন করেছি 97, এন্ড অফ 96-97, তখন থেকে না মানে প্রভাত রায়দের সাথে ছবি করে, মানে ওই ঘরানাতে তো আমরা লাঠিতে ঢুকেছি। ছিলে তুমি। এবার সবসময় প্রভাত দাদের মতো যারা ডিরেক্টর ছিলেন সিনিয়ররা সবসময় বলতে, এই মেকআপ রুম বসবি কে, বাইরে এসে সবার সাথে বসো, গল্প গল্প করো, কথা শোনো। এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাকাস্টম হও। তারপরে এত ভালো ভালো ডিরেক্টরের হাত দিয়ে ক্যামেরাম্যান যারা ছিলেন, সৌমেন্দু রায়, এদের মতো ক্যামেরাম্যানও তো পেয়েছি। তো তখন তাদের সাথে গল্প করতাম, তারা কি করছে, তারা কি করে লাইট ইয়ে করছে, কোন দিকে লাইট বসাচ্ছে, ক্যামেরা কিভাবে বসছে, কি লেন্স বসছে, এগুলো একটা শেখার ইচ্ছে ছিল বলে সবসময় আমি সেটের মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করতাম। যেন টেকনিশিয়ানদের সঙ্গে আমার খুব হরিহর আত্মার সম্পর্ক, সবার সাথে সিনিয়র। ওই বললাম না, আমি সেটে গিয়ে বসে থাকবো সোফাতে। আমার তুমি সাজের বাতি বা এই যে গৌরব দের সাথে আর সোলাঙ্কির সাথে আমি একটা সিরিয়াল করেছিলাম, লাভ বিয়ে আজকালের ঠিক আগেরটা, স্নিগ্ধা দিদের। তো সেটার সময় লাঞ্চের পরে আমাকে আমি রুমে থাকতাম না, ওই গৌরব কাঠছড়াতে গৌরব আর সোলাঙ্কির যে ঘরটা ছিল ওইটা ওরা বলতো জুন্দির প্রাইভেট চেম্বার। আর কোথাও পাক না পাক ওখানে গিয়ে আড্ডা মারো, দেখবে হয় ঘুমোচ্ছে ওদের বিছানাতে বা ওখানে ঠিক পেয়ে যাবে। তো সবাই ওখানে সব দিদি চলো। আচ্ছা, তোমায় যেটা জিজ্ঞেস করতে করতে একটু আটকে গেলাম, সেটা হচ্ছে যে শাহরুখ খান, IPL এর শাহরুখ খানের সঙ্গে তোমার একটু মেমোরিজ প্লিজ আমার সঙ্গে শেয়ার করো। তুমি পুরো স্টেপ দিয়েছিলে বাদশা, আর আমি তো হিউজ ফ্যান অফ শাহরুখ খান, কিন্তু ও তোমার সঙ্গে এসে নাচলো এবং তুমি আবার স্টেপ দিলে, ও সেটা আবার হ্যাঁ ওটা হচ্ছে ড্রিম হয়ে যায়। আর শাহরুখ না এত মানে এটাই, এই জন্যই হয়তো আজকে হি ইজ আ সুপারস্টার, আর এতদিন ধরে হি ইজ সো রেলেভেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। ও না তোমার সঙ্গে যদি 1 মিনিটও তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সেই 1 মিনিটে তোমার মনে হবে তুমি ওকে অনেকদিন ধরে চেনো। আর ও মহিলাদেরকে ভীষণ রেসপেক্ট দিতে, মানে ওই রেসপেক্ট একটা হয় না যে কি বলবো, ধরো চেয়ারটা সরিয়ে তোমাকে বসতে দিল, দরজাটা খুলে দিল, এই ম্যানার্স গুলো ওর খুব আছে, ভেরি চার্মিং। হ্যাঁ, যার ফলে you automatically any charming personality you get attracted because of their manners and the way they talk to you. ঠিক, যে এরকম নয় যে তোমার সাথে কথা বলছে কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে, অন্যরা কি করছে তা একবার হাই বলে দিল না, ও তোমার দিকেই তাকিয়ে 1 মিনিট, হাফ আ মিনিট হলেও he'll give you that attention. That's what makes him তোমাদের ফিল্ম ফেস্টিভ্যালে, IPL এ অনেক জায়গায় তো মিট মানে দেখা হতো। হ্যাঁ, তারপর তুমি অ্যাঙ্কার করতে, আমি বলেছি দিদি একটা ছবি তুলতেই হবে শাহরুখের সাথে, আর দিদি বলে তোমরা কি বাচ্চাদের মতো করছো? হ্যাঁ, কারণ দিদির বাড়িতে যাচ্ছে, নিজেরাই তো অভিনেত্রী, তোমরা এরকম করছো। আমরা সবাই বলতাম শাহরুখের সঙ্গে একটা ছবি তুলতে, সালমান খানের ছিলাম না অত কেউ ইয়ে করে, শাহরুখের সঙ্গে। তো তোমাদের এতবার এসছে তবুও তোমাকে পার্সোনালি তো নিশ্চয়ই চেনে এতদিন। না, ওনার পক্ষে কি ওরকম হয়? প্রত্যেকবার দেখছে হয়তো, সেটা এসে কখনো সেকেন্ড টাইম এসে কোনো ট্রিট করেছে? ভেরি কর্ডিয়াল, যে হ্যালো হাই, এগুলো তো করে। কিন্তু ওদের সবার মধ্যে আছে। না, একটা কথা জিজ্ঞেস করছি, তোমাকে পার্সোনালি চেনে? মানে ধরো তোমার পার্সোনালি চিনবে না, ইটস নট পসিবল, আই ডোন্ট থিংক সো। আচ্ছা, এটা হয় না। নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়ে একটু জিজ্ঞেস করবো, কেমন লাগে? তুমি তো নরেন্দ্র মোদী একটা গানও বেঁধেছিলে। ওরে বাবা, সে তো ইলেকশনের সময় সেটা লালুজির ছেলে তেজস্বী ওই গানটা বেঁধেছিল, সেটা আমি ইলেকশনের সময় খড়গপুরে গেয়ে দিয়েছিলাম। হ্যাঁ, Narendra Modi has a good personality. You cannot take that away from him. He's our honorable prime minister, of course. একটা অরা তো আছেই, ভালো
উনি যখন কথা বলেন বেশ ভালো একটা পার্সোনালিটি নিয়ে, অবভিয়াসলি একটু অমিতাভ বচ্চন ঘরানার কথা বলছো। বলেন উনি, বাট ওনার মধ্যে একটা অরা তো আছে। হ্যাঁ। আই উইল নট, ইউ ক্যানট ডিনাই। আর অমিত শাহ রেগুলার আসেন পার্লামেন্টে। তোমাদের সঙ্গে হাই হ্যালো হয়? দেখো উনি তো আর ক্যান্টিনে এসে আমাদের সঙ্গে খাবেন না। ওনার অত সময় নেই, না, না। ওনার প্রচুর কাজ। আচ্ছা, নির্মলা সীতারামন না, দে আর অল ভেরি কর্ডিয়াল। যখনই ধরো সিঁড়ি দিয়ে উঠছি নামছি বা আমাদের হাউসে ঢোকার আগে করিডোরে যদি দেখা হয় সবাই গ্রিট করা, ওটা করে ওনারা ওগুলো খুব আছেন, ওগুলো করেন সবাই। আচ্ছা, সৌমিত্রী শাকে দিদি চেনেন? মানে কারণ দিদি সিরিয়াল দেখে যে। কখন দেখে গো? দেখে রাতে বসে বসে। ঘুমায় কখন? দিদি ঘুমোয় খুব কম মনে হয়। তাই না? খুব 2-3 ঘন্টাও ঘুমোয় কিনা সন্দেহ। কি বলতে যাচ্ছিলে বলো না। তাই বলছি যে 2-3 ঘন্টাও ঘুমোয় কিনা সন্দেহ। কি খান উনি? আমি তো কিছুই খেতে দেখি না দিদিকে। তাই না? তুমি সেটাই তুলছো। আমি খুব দেখেছি চা খেয়ে দিদি আমাদের সঙ্গে থাকলে একটু চা খায়, একটু কুকিজ বা ওই বিস্কিট, সাধারণ বিস্কিট খায়, একটু আগে তো মনে হয় একটু ফ্রাইড জিনিস খেতে, এখন সেটাও তো দেখি না খেতে। মুড়িটা এখনো খুব ভালোবাসে খেতে, বাকি তো আমি কিছুই খেতে দেখি না দিদিকে কখনো। লাঞ্চ ডিনার কখনো দেখো? কখনো দেখি দিদির সঙ্গে আমরা ফার্স্টলি কোনো লাঞ্চ ডিনার করিও নি কখনো। বাট যখন আমরা আমাদেরকে খাওয়াতে ভালোবাসে। না, তোমার বাড়িতে যাও? বাড়িতে গেলে ওনার তো বেডরুমে আমরা ঢুকি না। তুমি জানো আমি বেডরুমে গেছি, তখন আমি সানন্দায় ছিলাম এবং উনি তখন আমাদের সেই সাহস দুঃসাহস নেই, অফিস অব্দি করাই ওনার। বাট কালী পুজোতে তো দেখি সবাইকে খাওয়াতে ভালোবাসে। কালী পুজোতে যখন আমরা যাই সেই ভোগ নিয়ে যেতে হবে, 10 বার এসে বলবে ভোগ নিয়েছো, ভোগ নিয়েছো, ভোগ নিয়ে সব ভোগ নষ্ট হবে, নিয়ে যাও নিয়ে যাও, এগুলো খুব আছে। যেমন জগন্নাথের এবারে দীঘাতে যখন গেলাম, তো একটা ইভিনিং এ দিদি ডেকেছিল আমাদের সবাইকে একটু একটা ছোট টি পার্টিতে। দিদি কিছু খাচ্ছে না, চা, কিন্তু সবাইকে খাও খাও খাও, খেতে হবে, এত খাবার নষ্ট হবে, ওরকম। সেটা হচ্ছে তুমি তাহলে এখন কি আবার তুমি এই যে পার্লামেন্ট করতে করতে কি তুমি আবার কোনো একটা অভিনয় আসতে চাইছো? ওয়েব সিরিজ বা কোনো ছবি ইজিলি করা যায়, কারণ পার্লামেন্ট তো ফেজেসে হয়। ধরো বাজেট সেশন আমাদের হয়ে গেল, এবার মনসুন সেশন হবে 14 জুলাই টু 14 অগস্ট, তারপরে উইন্টার সেশন হবে 1 মাসে। তো সেই মাঝখান গুলোতে 7 দিন 8 দিন 10 দিনে বিধায়ক হিসেবে না আমি খুব ভালো ম্যানেজ করতে পারছিলাম মেগা সিরিয়াল আর আমার বিধানসভা সবকিছু, কারণ এই সিটির মধ্যে ছিল তো, স্টেটের মধ্যে। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট দিল্লিতে যখন যেতে হয় সেশন অধিবেশন চলাকালীন, তখন একটু ডিফিকাল্ট। তো সেটা সামহাও দেখি কি করে ম্যানেজ করা যায়, কারণ এই টিভি, বিকজ টিভিতে দেখো আমি রিনাদি আমাকে রিসেন্টলি এই বাজেট সেশন ঠিক শুরু হওয়ার আগে 15 দিন আগে রিনাদি আমাকে বলছে তোমাকে একটা ওটাকে নিয়ে একটা ভীষণ ভালো গল্প ভেবেছি, তুমি ছাড়া হবে না, করো করো। আমি বললাম রিনাদি টেলি সিরিজ? না না, এই যে চিরসখা। ও চিরসখাটা, আচ্ছা। তো তখন রিনাদি আমাকে বলেছিল টোটাও হয়তো করতে পারিনি কোনো কারণে। সো আমি রিনাদিকে বললাম রিনাদি আমার মানে ভীষণ ইচ্ছা করছে কাজটা করার, না খাওয়ার সময় নেই। আমি বাজেট সেশন শুরু হবে, ইটস এন ইম্পর্টেন্ট সেশন। এবার আমি যখন তোমাকে বলবো যে আমার যেতে হবে বা আমি তখন তোমার বিরক্ত লাগবে। না না, তুমি তো সিরিয়াস মেয়ে, তুমি তো ওরকম ভাবে বলে ছেড়ে দিতে পারবে না। তারপরে আমারও একটা বিচ্ছিরি একটা ওই ইকুয়েশনটা তোমার আমার নষ্ট হবে, রিলেশনশিপটা। সুতরাং আমাকে তুমি এক্সকিউজ করো, আর যদি তুমি পিছিয়ে দাও তাহলে আমি করতে পারবো। বাট ইনিশিয়ালি হয়তো তোমার আমি পারবো না তো পেছোতে, কারণ টেলিকাস্ট ডেট দিয়ে দিয়েছে চ্যানেল। তারপরে আরো 2টো সিরিয়াল এসে সব বাজেট সেশনের সময়, যাই এলো সব বাজেট। তুমি এখন কিছু করতে চাইছো তাই তো? আমি তো রাজ বলছিল ওর প্রলয় করতে চাইছে আবার সেকেন্ড সিজনটা, তো ও বলেছে যে তোর অনেকগুলো ডেট লাগবে। হ্যাঁ, আমি তো অপূর্ব ওখানে। সো ও আগের সিজনেও বলেছিল যে দেখ এই সিজনে তোর বেশি কাজ নেই, বাট নেক্সট সিজন যেটা আমি করবো সেখানে অনেকটা কাজ থাকবে। তার মানে তোমার পরের কাজগুলোর মধ্যে একটা প্রলয় আছে? একটা প্রলয় আছে। আচ্ছা, তোমার
একটুখানি তোমার বাবা মার কথা জিজ্ঞেস করি, একদম বাবা মা So ছাড়া। Baba was a banker. Baba হ্যাঁ। দীর্ঘকাল মানে বাবা started his bank. বাবা মা মা লয়ার, হ্যাঁ আর বাবা মার আলাপ হয়েছিল, লাভ ম্যারেজ হয়েছিল থ্রু ল কলেজ, কারণ বাবা ল স্টুডেন্ট ছিল। তো বাবা মার থেকে সিনিয়র ছিল, তো ফ্রেশার্স পার্টিতে মার সঙ্গে দেখা হয়েছিল। ও, সিনিয়ররা দেয় না হ্যাঁ। ফ্রেশার্স পার্টি, তো হ্যাঁ। সেখান থেকে মার আর বাবার রোম্যান্স স্টার্টেড। তো তারপরে বাবা জয়েন্ট ব্যাংকিং সেক্টর। তো বাবা ব্যাংক অফ আমেরিকাতে হি রিটায়ার্ড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট ডিরেক্টর অফ ব্যাংক অফ আমেরিকা, বম্বেতে লাস্ট পোস্টিং ছিল বাবার। আর মা হ্যাজ বিন আ লয়ার, বাট মা গেভ আপ অন হার ল বিকজ মানে প্র্যাকটিস বিয়ের বিকজ অফ পরে। মি, না বিয়ের পর না, বিকজ অফ মি, কারণ আমি আই ওয়াজ দ্য অনলি চাইল্ড। আর তখন আমাদের আগের জেনারেশনে তো জানি। যে তুমি দার্জিলিং এ হয়েছিলে? না না গো, ওটা উইকিপিডিয়াতে বাজে লেখা আছে। রয়েছে দার্জিলিং। আমি খুব কলকাতায় ভালো born করে- and brought up. আমার ফ্যামিলি উই বিলং টু দ্য মহিশাল রাজ পরিবার, এন্ড আমার বাবার মানে আমার ঠাকুরদার মামা বাড়ি হচ্ছে মহিশাল রাজ পরিবার, এবং আমাদের যে আলাদা যেখানে ঋতুদা হিরেরামটি যে বাড়িটায় শুটিং করেছিল, ও রামবাগ এস্টেট, ওটা জাস্ট মহিশালের থেকে ধর 2 কিলোমিটার যেতে হয়। তো ওখানে আমাদের জমিদারি ছিল, মানে আমাদের বাবাদের, হ্যাঁ। অ্যানসেস্টরদের। তো আদারওয়াইজ আমরা বর্ন এন্ড ব্রট আপ, নেক্সট কলকাতা। জেনারেশন আমরা সবাই মোস্টলি কলকাতা। কলকাতা আইরন সাইড। বড় যেটা, হ্যাঁ মানে আইরন সাইডে পরে গেছি। বাবা যখন ব্যাংকে ছিলেন তখন ওই বালিগঞ্জেই বাবাদের অ্যাকোমোডেশনস ব্যাংক থেকে যেমন দেওয়া হতো বা হয়। তো আমি বালিগঞ্জেই মোটামুটি আমার বালিগঞ্জ ওই পেরিফেরি থেকে আর বেরোই ওই গড়িয়াহাট, ওই গড়িয়াহাট বালিগঞ্জ ঢাকুরিয়া সার্কুলার রোড, রোড, গড়িয়াহাট ঢাকুরিয়া, ওইটা ওই ম্যাডক স্কোয়ার, মানে ম্যাডক স্কোয়ার। বালিগঞ্জ সার্কুলার রোড থেকে আইরন সাইড এরকম। এখন তো আমাদের পাশে বুম্বাদাও থাকে, হ্যাঁ হ্যাঁ সুভাষিসদা থাকে, হ্যাঁ, হ্যাঁ। মুনমুন্দি থাকে, হ্যাঁ। বেনু আন্টি এখন তো থাকতো। ওইদিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। বেনুদি তো ময়রা স্ট্রিটে দীর্ঘদিন, হ্যাঁ, মানে ওই লাউডার স্ট্রিটে, হ্যাঁ। বেলভিউ উল্টো দিকে, হ্যাঁ। আগে ময়রা স্ট্রিটে ছিল, তারপরে বেলভিউ বেলভিউ উল্টো উল্টো দিকে দিকে। চলে এলেন। হ্যাঁ। তাহলে তোমাকে আমরা মোটামুটি শেষের দিকেই চলে আসছি জুন, তোমাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে তোমাকে যদি তুমি দেখেছো নায়ক, যেটা অনিল কাপুর আর রানী মুখার্জি, দেখেছো তো? তোমাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী করা হয়, বাপরে বাপ, হ্যাঁ, তুমি কি তিনটে কি জিনিস করবে? ভেবে নিয়ে বল, ভেবে বল, আমরা বসে আছি। আমি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হতে চাই না। বিশাল একটা দায়িত্ব, অত দায়িত্ব এটা নেওয়ার মতো সিনেমা, ক্ষমতা। এটা সিনেমাটিক ভাবো, তুমি পরিচালনা করবে একটা ছবি, যাতে আমি পরিচালক হতে রাজি। হ্যাঁ, তাতে কি করবে? পরিচালকও হও। না, পরিচালনা তো করেছি অনেকগুলো। যদি এরকম film করে পরিচালনা হাত করো, পাঠিয়েছি। তাহলে তুমি নায়িকাকে দিয়ে কি করাবে? আমি জানি না, আমি কখনো ভাবিনি এগুলো নিয়ে। এখন ভাবো। আমি না লাইফ নিয়ে খুব একটা ভাবি না, আমি যা না না আসে না, তুমি আমি ক্যামেরা রাখছি। একদিনের জন্য মুখ্যমন্ত্রী হলে ওই যে তুমি কি কি বললাম, করে? আমি সত্যি হতে চাই না। একদিন কেন, আমাকে 1 মিনিটের জন্য মুখ্যমন্ত্রী বলবো, জোর করে বলবো, না না না, এটা আমার ইটস নট মাই, ট্রুলি নট মাই কাপ অফ টি। থ্যাংক ইউ। এটা মজা করে একটা জিজ্ঞেস করলাম, কারণ যেহেতু মানে মুখ্যমন্ত্রী সঙ্গে তোমাকে পাশাপাশি আমরা দেখতে পাই, এবং ভীষণ ভাল লাগে আমাদের জুন, সে একটা এরকম বড় কাজ করছে, এটাতে আমার ভীষণ একটা আনন্দ হয়। সেই 3 ইয়ারই কথার জুন পাখার উপর কি দ্যাট সমস্ত, ওয়াজ সাচ আ পাথ ব্রেকিং আরেকটা ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পাখার উপর বসে আছে। হ্যাঁ কাল্ট ফিল্ম। হ্যাঁ, সেই জন্যই বললাম। একদম। সে এখন পশ্চিমবঙ্গের একটা দিকের হয়ে কাজ করছে, এবং আমাদের মুখ্যমন্ত্রীর পাশে থাকছেন। হ্যাঁ, এবং সুন্দর করে এগিয়ে যাচ্ছে। 2 ছেলে মেয়ে বর, একটা সংসার নিয়ে, সব নিয়ে, সবকিছু নিয়ে এগিয়ে যাচ্ছে। খুব ভাল লাগে, খুব ভীষণ গর্ববোধ করি তোমাকে নিয়ে। আর তুমি যে এতটা সময় বার করেছো আমার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। And I wish you all the success. অনেক ভালোবাসা। I'm always there to support women. I know. Be it friends, relatives, or anyone. আমার মনে হয় যে একজন মহিলা যদি আরেকজন মহিলাকে সবসময় সাপোর্টটা দেয়, then it's always good. Thank you. একজন মহিলা, আমরা সবাই সবসময় বলি যে মহিলারা মহিলাদের শত্রু, কিন্তু আমি দেখেছি যে যদি কোনো মহিলা আরেকজন মহিলাকে সাপোর্ট দেয়,
দে ক্যান ক্রিয়েট ম্যাজিক। কিন্তু তোমার মতো চিন্তা ভাবনার লোক খুব কম, কারণ আমি একা একা কাজ করতে গিয়ে কিন্তু ফিল করছি। দেখো এটা তো ফিল করবেই, কারণ হ্যাঁ। আমিও ফিল করি। হ্যাঁ, কারণ প্রথম দিকটা ইনিশিয়ালি তো ওটা হবেই একটু। হ্যাঁ, বাট আই এম শিওর ইউ উইল ওভারকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকরা, আপনাদের জানাই যে এই যে জুনের যে মানসিকতাটা, এটা কিন্তু সবার মধ্যে নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, জুনকে অনেকদিন ধরেই চেনা। সবচেয়ে বড় যা গুণ, সেটা আমাকে বলতেই হবে, জুনকে যদি কেউ ফোন করে, জুন যদি ধরতে নাও পারে, ও রিং ব্যাক করবে, ও হোয়াটসঅ্যাপ করবে, ও বুঝিয়ে দেবে যে হ্যাঁ, ও রেসিপ্রোকেট করে। মানে এরকম না যে আমি তোমাকে চিনি না, কখনো করবে না। এটা আমার মেদিনীপুরে যারা যারা আমার সবাই আছে, নট মাই ওয়ার্কার্স বাট আমার যারা থাকেন ওখানে, আজ পর্যন্ত কোনোদিন সবাই হোয়াটসঅ্যাপ করে, আমি তাদের কল ব্যাক করি, তারাও সারপ্রাইজ হয়ে যায় যে ম্যাডাম ফোন করেছে। এবং প্রত্যেকটা কলের একটা ফিডব্যাক থাকে, এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের একটা ফিডব্যাক থাকে, যেটা এখনকার দিনে মানে অদ্ভুত। কারণ এখন না করাটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, যুগে যুগে যা দাঁড়াচ্ছে। কিন্তু তুমি হয়তো একটু ওল্ড স্কুল আমাদের মতো। হ্যাঁ, এবং ভীষণ ভালো লাগে যে কারণে, এবং আমরা আমাদেরও তো বয়স হয়েছে। সিচুয়েশনশিপ নাকি সব তুমি বলছি, আমি দেখছিলাম রিমঝিমের ওটা কি বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং। হ্যাঁ, ব্রেড ক্রাম্বিং এগুলো পারি না। তো তো আমাদের এই সুন্দর একটা ছোট্ট আড্ডা দুপুরের, সে লিনাদির এখানে, সেটা লিনাদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগটা দিয়ে এই আড্ডাটা মারার জন্য। সুন্দর কফি খেলাম, আর লিনাদির স্টোরটাও খুব সুন্দর। আমি মাস্ক কালেক্ট করি, তো এখান থেকে একটা ছোট্ট মাস্কও নিয়ে যাচ্ছি দুর্গার, ওটা গিয়ে কখন আমার ওয়ালে পেস্ট করবো সেটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, তো অনেক ওকে তো অনেক ধন্যবাদ, আর আপনারও তো ধন্যবাদ যে এত সুন্দর আমাদের সঙ্গে থাকলেন, দেখলেন। আর ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশেপাশে সবাইকে হাসি খুশি থাকবেন, একটাই তো জীবন। ইয়েস, নমস্কার। লিভ লাইফ কিং সাইজ। নমস্কার। নমস্কার, আমি জুন। অনেকদিন পর নিবেদিতার সঙ্গে দেখা হলো। নিবেদিতা আমার আজকের বন্ধু নয়, অনেক দিনের বন্ধু, সে সানন্দা ডেজ থেকে। তো নিবেদিতাকে আই উইশ হার অল দ্য সাকসেস ফর নিবেদিতা অনলাইন চ্যানেল। এবং আমি ওর সাথে এই নিবেদিতা অনলাইন চ্যানেলে প্রায় 2 ঘন্টা ধরে আড্ডা দিয়েছি। আমি জানি না কি করে এডিট করবে, বিকজ যা হয় পুরনো বন্ধুরা দেখা হলেই আড্ডা ইজ নন স্টপ। তো আমি জানি না, সেটা নিবেদিতার ওপর নির্ভর করছে কিভাবে পুরো আড্ডাটা দেখাবে। বাট আপনারা অবশ্যই দেখবেন, এই এপিসোডগুলো তো দেখবেনই, প্লাস নিবেদিতা অনলাইনও দেখবেন। থ্যাংক ইউ।